নাফিস পালকের হাতটা আলতো করে ধরে ফেলে, সঙ্গে সঙ্গে সর্বাঙ্গের অস্থিরতা বেড়ে যায় পালকের। কাল রাতে দেখা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এর মতো শাহরুখ কাজলের সরিষা খেতে মিষ্টি রসায়নে সে নিজেকে এবং নাফিসকে কল্পনা করে। নাফিসের চাহনিতে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় স্পষ্ট। শ্রবণে ফের ভালোবাসার সুর এসে আঘাত হানে। आंखें मेरी सपने तेरे दिल मेरे यादें तेरी हो मेरा है क्या सब कुछ तेरा जान तेरी सांसें तेरी मेरी आँखों। ভুবন মোহনী সুরের মাঝে হঠাৎ কর্কশ এক স্বর এসে তাল কেটে দেয় গানের। পালকের ঘোর কেটে আসে সঙ্গে সঙ্গে। নিজের হৃদয়ে বাজতে থাকা বাদ্যহীন গানের লিরিক্স মুহূর্তে ভুলে যায় সে। নাফিজের হতে দৃষ্টি সরে গিয়ে পড়ে তার পিছনে এক সুন্দরী রমণীর পানে, যে কিনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী তার মন ভাঙার জন্য। যাকে দেখামাত্র তার নাজুক মন কাঁচের টুকরোর মতো গুড়িয়ে যায় ঝনঝন শব্দ তুলে। নাফিজ, অলার ওকে। সুহার আগমনে নাফিজের হাত হতে হাত সরিয়ে নেয় পালক। নাফিজ ধরতে চাইল, বাধা দেয় সে। মেঘে ঢাকা গুমট চাহনি নিয়ে একক প্রচেষ্টায় উঠে দাঁড়ায় রাগিনী। আপনার লাগেনি তো? আই এম রিয়েলি সরি। সরি বলতে হবে না, গার্লফ্রেন্ড নিয়ে চলাচল করলে আমার দুর্ঘটনা ঘটাই স্বাভাবিক। পালকের ঠ্যাসমারা কথা সহজভাবে বোধগম্য হয় না নাফিজের। চোখে মুখে স্পষ্টত অপরাধী ভাবসাব ফুটিয়ে বলে, অন্তি, ইটস ওকে ভাইয়া, বুঝতে পেরেছি ঘটনাটা ইচ্ছাকৃত ছিল না। একটু আগের প্রেমময় আবহ কেটে ফুটন্ত গরম পানির মতো টকবকে মেজাজ এসে ভেড়ে পালকের অঙ্গে। জ্বালা পোড়ায় হিসেব নিকেশ করলে বোঝা যাবে এর পিছনে একজন বিশেষ রমণী দায়ী, আর সেটা হচ্ছে মিস সুহা, যাকে দেখামাত্র তার এই করুণ অবস্থা। ইচ্ছাকৃত না মানে অবশ্যই ইচ্ছাকৃত। গার্লফ্রেন্ড নিয়ে রাস্তায় বের হলে কিছু কিছু পুরুষ মানুষের চোখ তো অটোমেটিক বন্ধ হয়ে যায়। লুতুপুতু করেই কুল পায় না গাড়ি কার গায়ের ওপর দিয়ে উঠল নাকি চাপা দিল, সেসবে তো কোনো চিন্তা নেই। মানুষ মেরে ছড়ি জপতে আসা নৈতিক ধর্ম মনে করে। দেখুন, আপনি ভুল বুঝছেন, এরকম কিছুই না। অন্তি, তোমার ফ্রেন্ড এসব কি বলছে? লুতুপুতু এসব কি? পালক হাতের কনুইয়ে ছিলে যাওয়া অংশে হাত বোলাতে বোলাতে মুখ ভ্যাটকায় সুহার কথায়। তেজালো গলায় বলে, নেকি লুতুপুতু কি জানে না? অস্থিতিশীল পরিবেশে নাফিস এগিয়ে আসে পালকের দিকে। হাতের কেটে যাওয়া অংশে নজর বুলিয়ে শান্ত গলায় বলে, আপনি চাইলে আমরা আপনাকে হসপিটালে নিয়ে যেতে পারি, বেশ খানিকটা কেটে গিয়েছে। আমি এর জায়গায় আমরা কথাটা শুনে পালকের রাগ তরতর করে আরও বাড়তে থাকে। মনে মনে শতক উল্টাপাল্টা গাড়ি ছুঁড়ে সে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে, ব্যাটা কচুর পাতা একটা, দল বেঁধে চিকিৎসালয়ে যাব। যা তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে। আমি যাব না। রাগের পারদ চূড়ায় রেখে জ্বলন্ত দীপশিখার ন্যায় স্ফুলিঙ্গ বের করে পালক অন্তির দিকে ঘুরে তাকায়। সিক্ত গলায় বলে, মানুষকে কুমিরের কান্না করতে মানা করো। এসব সিম্পেথি পালক কেয়ার করে না। পালকের তেরা কথা শুনে অন্তি চোখ বড় বড় করে ফিসফিস করে শক্ত গলায় বলে, কি উল্টাপাল্টা বকছিস? দেখুন, রাগ হওয়াটা স্বাভাবিক। আমি নিজের ভুলটা স্বীকার করছি, বাট একটু তো হেল্প করার সুযোগটা দিবেন। রক্ত পড়ছে। সো হোয়াট? আপনার কি তাতে? আপনার কি জ্বলছে? জ্বলার তো কথা নয়, আপনার তো আস্ত গার্লফ্রেন্ড জুটেছে। পালকের তার ছেঁড়া কথায় অন্তি কপাল চাপড়িয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। আশপাশ তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলে, কি উল্টাপাল্টা বকছিস তুই? পালক সবসময় সত্যি কথা বলে। চল বাসায় যাবি, অনেক অভিযান চালানো হয়েছে। না, আমি যাব না তোর সঙ্গে। অযথা জেদ করবি না, কি অবস্থা হয়েছে দেখেছিস? হাত পা কেটে কুটে একাকার। পালক এক নজর পিছনে। নাফিস সুহার দিকে তাকিয়ে নিস্তেজ গলায় বলে,
মনটা আমার তার চেয়েও বেশি কেটে কুটে একাকার হয়েছে। এখন পাগলামি করছিস? কচুর পাতা বেটাকে অযথা ভালোবাসার ফল। নাফিস ভাইয়ের সাথে তোর ভালোবাসাটা হলো কবে? দেখাই তো হয়েছে হাতে গুনে দু একবার, কথাও তো ঠিক মতো হয়নি। ভালোবাসার থিওরিতে 1 সেকেন্ডের মধ্যেও মানুষ প্রেমে পড়তে পারে, এজন্য বেশি কিছু না, শুধু চোখের ভাষা পড়তে জানতে হয়। অন্তি পালককে টেনে একটু দূরে সরিয়ে আনে, মুখে জোরপূর্বক হাসি টেনে ক্ষীণ গলায় বলে, যে চোখে তুমি ভালোবাসা খুঁজতে গিয়েছো মনে করো সেই চোখে ছানি পড়ে গিয়েছে। অপারেশনে শাট আপ, নো মোর আর্গুমেন্টস। পালককে দমিয়ে অন্তি পিছু ঘুরে তাকায়। নাফিস সুহার জিজ্ঞাসা চাহনিতে উত্তর দিতে শান্ত গলায় বলে, সমস্যা ভাই, আপনার যেতে পারেন, সমস্যা নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি। ওর তো রক্ত ঝরছে হাতে। হাতে নয় বুকে। মানে? না কিছু না, আসছি। অন্তি পালককে টেনে নিজেদের গাড়ির দিকে নিয়ে যায়। ভগ্ন হৃদয় অধিকারিণী পালক যেতে যেতে পিছু ফিরে নাফিসের দিকে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত এক সুর তোলে, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। মেয়েটা আবল তাবল কি বকছে নাফিস? তোমার দিকে তাকিয়ে এসব বলছে কেন? নাফিস কিছু একটা আঁচ করতে গিয়ে সুহার কারণে এড়িয়ে যায়, তা বুঝতে না পারার মতো অবুঝ নয় সে, তবুও নিজের ভাবনাটাকে অতিরঞ্জিত মনে করে নির্নিমেষ চোখ পাখি বলে, আই এম নট শিওর। টিকবে না রে, টিকবে না, গ্যারান্টি কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে একদিন। পালকের উদ্ভট কথা শুনে সুহা কপাল কুঁচকে বলে, মনে হচ্ছে ওর মাথায় আঘাত লেগেছে, কি সব বকছে। জামালপুর কলাবাঁধা গ্রাম। সূর্যের প্রখরতা ধীরে ধীরে কমে বেলা নেমে যায় গোধূলির কোলে। 3:30টার সময় মেলান্দ উপজেলার পেরিয়ে কলাবাঁধা গ্রামের মাঝে এসে পৌঁছে অন্তি। গাড়ি নিয়ে আসলে হয়তো আরও একটু তাড়াতাড়ি এসে পৌঁছাতো, কিন্তু এসেছে সে বাসে। তার গাড়িতে পালককে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছিল। যে দুর্দশা সৃষ্টি করেছিল ও মেয়ে, তাতে এমনি এমনি ছাড়ার কোনো উপায় ছিল না। অটোরিকশা হতে নেমে বাদামি ফিতের সাদা টোট ব্যাগটা ঠিকঠাক করে কাঁধে ঝুলিয়ে নেয় সে। পরনের নীল রঙের কুর্তিটা টেনে গলার সাথে পেঁচানো স্কার্ফটা হালকা করে নেয়া শেষে হাঁটা ধরে সামনে। আশেপাশে সবিনস্ত নজর রেখে হাঁটতে হাঁটতে অন্তি এসে দাঁড়ায় কলাবাঁধা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একদম সামনে একটা ছোট্ট জীর্ণশীর্ণ মুদি দোকানে। আশাপথে সবার থেকে জানাশোনা করে ঠিকানা অনুযায়ী মনে হচ্ছে এটাই সঠিক জায়গাতে এসেছে। খানিকটা কৌতূহল নিয়ে দোকানের ভিতর উকি দেয় সে। দোকানে মাল মশলা বলতে তেমন কিছুই নেই, কিছু চিপস, চানাচুর, বিস্কুট সহ টুকিটাকি হাবিজাবি জিনিসই তো। মোটামুটি সব কিছু ঠিকঠাক থাকলেও দেখা নেই দোকানের মালিকের। দোকান খালি রেখে কোথায় গিয়েছে কে জানে। কিছু সেকেন্ডের অপেক্ষা শেষে দরজার ওপাশে মাটির বারান্দার মতো কিছু একটা দেখে অন্তি বুঝতে পারে ঘরের সাথে লাগোয়া এই দোকান, তার মানে ভিতরে মানুষ রয়েছে। সামনে ঝুলানো চিপসের প্যাকেট সরিয়ে সে খানিকটা ঘাড় কাত করে বারান্দার দিকে মুখ করে বলে, শুনছেন? কেউ আছেন? অন্তি ডাক শোনা মাত্র দরজার আড়ালে বসে থাকা এক রমণী উকি দেয় পিছন ঘুরে। ভগ্ন গলা জিজ্ঞেস করে, কি নিবেন? একটু কথা বলা যাবে আপনার সাথে? কি কথা? একটু সামনে আসুন প্লিজ। রমণীটির কর্মরত হাত থেমে যে এক লহমায় এক দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে অতঃপর শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বারান্দা থেকে উঠে আসে সে। দোকান ঘরে প্রবেশ করে ফ্যাকাশে গলায় বলে, কি কথা? এটা কি জামশেদ মজুমদারের বাড়ি? জামশেদ মজুমদারের নামটা শুনতেই রমণীটির চোখ মুখ বিবর্ণ হয়ে যায়। একইভাবে স্থির হয় চোখের পলক। কিছুটা ভয় এসে ঘিরে তার অবয়বে। বিষণ্ণ গলা জিজ্ঞেস করে, কি দরকার? অন্তি রমণীর প্রত্যুত্তরে নিশ্চিত হয় এটাই জামশেদ মজুমদারের বাড়ি। এত কষ্টের অবশেষে সঠিক ঠিকানা খুঁজে পেয়ে তার চোখে মুখে উচ্ছ্বাস নেমে আসে। এই জামশেদ মজুমদারের ঠিকানা জোগাড় করতে গিয়ে কত বিপত্তি যে হলো।
আমার জামশেদ মজুমদারের সাথে কিছু কথা আছে। উনি কি বাড়িতে আছেন? আপনার পরিচয় কি? কোন থেকে আইছেন? আমার নাম অন্তি, আমি ঢাকা থেকে এসেছি। রমণীটি অন্তির আপাদমস্তক চোখ বুলিয়ে নির্নিমেষ চাহনিতে তাকে বলে, জামশেদ মজুমদারের সাথে আপনার কি সম্পর্ক? অন্তি রমণীটির সূক্ষ্ম প্রশ্নের উল্টো পিঠে মিষ্টি হেসে বলে, ওনার বয়স আন্দাজে বলতে পারেন আমি তার নাতনি হব। নাতনি? জি। এছাড়া এই মুহূর্তে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। শহর থেকে যেহেতু আইসেন, খোঁজখবর নিয়েই আইসেন। যতটুকু খোঁজখবর নিলে আপনাদের খুঁজে পাওয়া সম্ভব ততটুকুই নিয়েছি। আমগরে খোঁজখবর আপনি জানেন, আমি তার কি হই জানি না। তাইলে কইলেন কেমনে আমগরে খোঁজখবর? আমি তো বাইরের মানুষও হইতে পারি। অন্তি রমণীর দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে, নরম গলায় বলে, যেভাবে জেরা করছেন এতে বুঝে গিয়েছি জামশেদ মজুমদারের কাছের মানুষ আপনি। রমণীটির অন্তির সহজে ভাব মুখের হাসি, সেই সাথে কথার ধরন দেখে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ভিতরের জড়তা ভয় কাটিয়ে কণ্ঠ পরিষ্কার করে বলে, কি দরকারে আইছেন আপনি? আমগরে আবার ভাতে মারতে নাকি গ্রাম থেকে উচ্ছেদ করতে? যদি যে কোনো একটা হয় তাইলে আপা দয়া করে আমগরে জ্যান্ত লাশ মাটিতে পুঁইতে দিয়ে যান, কষ্টকরণ লাগবো না বেশি। আমাকে দেখে আপনার মনে হচ্ছে আমি এমনটা করতে পারি? মানুষ বিশ্বাস করি না আপা। নাই করতে পারেন, কিন্তু আমার দরকারটার কি কোনো সমাধান পাবো না? রমণটি কিছু একটা ভেবে আশেপাশে সতর্ক চোখ বুলায়, অতপর ধীর গলায় বলে, ভিতরে আইসেন, পাশের টিনের গেট দিয়া চুলায় ভাত দিছি, পুইরা গেল। অন্তিকে পথ দেখিয়ে রমণীটি তৎক্ষণাৎ আবারও চলে যায় কাজে। তার বলা কথা, সেই সাথে আচরণ ভঙ্গিমা ভাবিয়ে তোলে অন্তিকে। জটিল ভাবনার উত্তর খুঁজতে ছোট করে নিঃশ্বাস ফেলে টিনের গেটটা আলতো করে টেনে ভিতরে ঢুকে যায় সে। চওড়া উঠোন ঘেঁষে টিনের ছোট ছোট দুটো ঘর, সামনে মাটির বারান্দা। বারান্দার একপাশে একটা মাটির চুলা বসানো, সেখানটায় বসে রমণীটি রান্না ছড়িয়েছে। কালো কালো কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠছে উপরিভাগে। ভাত নামিয়ে তুলে দিয়েছে গরম পানি। বাটিতে লাউ কুটতে কুটতে অন্তির আশা দেখে উঠে চেয়ার আনতে উদ্যত হয় সে, কিন্তু এরই মাঝে ভাত সাধে অন্তি শান্ত গলায় বলে, এটাতে বসছি, সমস্যা নেই। শহরের মানুষ এসবে জুত কইরা বসবার পারবেন না পা। একটা ছোট্ট পিড়ি টেনে বারান্দায় পা নামিয়ে বসে অন্তি, কাঁধে টোট ব্যাগটা মাটিতে রেখে রমণীটির দিকে ঘুরে হাসি মুখে বলে, মাটি ঘাস পাতা এগুলোতে শুয়ে বসে থাকার অভ্যাস আছে আমার। আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। দুপুরে রান্না করছেন? হয়। বিকেল হয়ে এসেছে তো, খাবেন কখন? রমণীটি মলিন হেসে লাউ কুচি কুচি করে বড় একটা গামলায় রাখে। মাটির পাত্রে দুটুকরো মাছের ওপর হলুদ নুন ছিটিয়ে মাখতে মাখতে বলে, দুমুঠো ভাত পেটে জুটছে, এই তো অনেক আপা। সময় অসময় কি আসে যায়, এই তো পাই না। অন্তির মনের ভিতরে উসখুস করতে থাকা কৌতূহলী ভাব জাগ্রত হয়ে ওঠে বেশ। বাড়ির চারপাশটা ভালোভাবে পরখ করে বলে, বাড়িতে কেউ নেই? আছে। কোথায়? রমণীটি এক পলক মুখ তুলে তাকায় অন্তির দিকে, ধীর গলায় বলে, যার খোঁজে আইছেন হেই আছে, আর আমার 2.5 বছরের পোলা আছে। জামশেদ মজুমদার আপনার কি হয়? বাজান হয়। অন্তির চোখ মুখ চকচক করে ওঠে জামশেদ মজুমদারের এত কাছের একজন মানুষকে পেয়ে। প্রফুল্ল গলায় বলে, আচ্ছা ওনাকে একটু ডেকে দিন প্লিজ। আপা একটা কথা কই, কিছু মনে করবেন না কন? জি বলুন। আপনার যা দরকারি কথা কনের তা আমারই কইতে হইব। বাজানের শুধু জান আছে, চোখ কান কিছু নেই, সব অসল। রমণীটির কথায় অন্তির চকচকে মুখে বিমূঢ়তা এসে ভেড়ে মুহূর্তেই। বিমূর্ত দৃষ্টিতে তাকানো শেষে জিজ্ঞেস করে, সব অসল মানে? আমগোর কাছে এই দুনিয়াটা হইতাছে দুঃখের সাগর আপা, যেইখানে আমরা ডুইবা মরতেছি রোজকার দিন। সাগরের পানি শুকাইলেও আমগরে দুঃখ শেষ হয় না। আমি বুঝতে পারছি না, আপনার কথা একটু পরিষ্কার করে বললে খুশি বা সুবিধা হতো। বাজান প্যারালাইজ হইয়া আজ 3 বছর ঘরে পইড়া থাকে।
তার কথায় এক আমি মাইয়া ছাড়া আর কোনো মানুষই বুঝবার পারে না, কানে শোনা না। দানের একখান হুইল চেয়ার, তার দিন কাটে আর রাত কাটে চটের বিছানে, এই তো জীবন। কি জিগাইবেন তারে, আর কি কইব সে কন। অন্তির মনে যে আশার প্রদীপ জ্বলে ছিল তা নিভে যায় এক মুহূর্তেই। জামশেদ মজুমদারের করুণ অবস্থা তার ভিতরটাকে ক্ষত করে তোলে মুহূর্তেই। এত চেষ্টা, এত কষ্টের পরেও কি তার প্রশ্নের উত্তর অজানা রয়ে যাবে? আমি কিছু বিষয় সম্পর্কে জানতে এসেছিলাম, আমি জানি না আপনি সেগুলোর উত্তর দিতে পারবেন কিনা। যেহেতু অন্য উপায় নেই তাই বলছি। রমণীটি নিজ কার্য থামিয়ে অন্তের দিকে আগ্রহী দৃষ্টিতে তাকে বলে, জানলে কইমু। ভয় পাচ্ছেন কি আর আমাকে দেখে? না, মনে হইতেছে আপনি ভালো মানুষ। অন্তি ঠোঁট সামান্য প্রসারিত করে আবারও চাপিয়ে নেয়। বুকের ভেতরে হতে জমাট বাঁধা দীর্ঘশ্বাস উগরে বলে, নওশাদ চৌধুরীকে কে চেনেন? নওশাদ চৌধুরী বাজান, যার বাড়ি চাকরি করত ঢাকা শহরের? হ্যাঁ, আমি তার মেয়ে। অন্তির নিরেট স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে রমণীটির হাতের কাছে থাকা কলসটা ছিটকে সরিয়ে দাঁড়িয়ে পড়ে। বিস্ফোরিত নেত্রে তাকে মৃদু চিল্লিয়ে বলে ওঠে, নওশাদ চৌধুরীর মাইয়া আপনি কেন আইছেন? কি দরকার আপনার? যান চইলা যান। খবরদার, আমার বাপের গায়ে যদি একটা টোকা পড়ে আর এই বটি দিয়ে আমি কাল্লা কাইটে নিব, গরিব মানুষের জন্য যা খুশি তাই। অন্তি ভীষণ অবাক হয় চোখের পলকে এক কোমলমতি রমণীকে অগ্নিমূর্তি ধারণ করতে দেখে। একই সাথে উঠে দাঁড়ায় সে। পরিস্থিতি স্বাভাবিক করতে শান্ত গলায় বলে, প্লিজ আপনি একটু স্থির হন। আমি সত্যি কাউকে মারতে আসিনি এখানে, আমি শুধু কিছু কথা জানতে চাই। কি জানবেন আপনি? আমার বাজান আপনার মারে খুন করেছে কিনা, তাই তো? জানতে আইছেন আমার বাজানি সেই দাগি আসামি যে আপনার মার পেটে ছুরি চালান করেছে, তাই তো? আপনারা কি মানুষ? উপরওয়ালা কি আপনাগরে একটু দিল বলতে কিছু দেয় নাই? আপনার বাপে আমগরে ভাতে মারছে, এখন মাইয়া হইয়া বিষ মারতে আইছেন। আমি জানি না কি আমার মাকে খুন করেছে, তার মানে এই না যে প্রমাণ ছাড়া আপনার বাবাকে আমি খুনি বলতে যাব। রাখেন আপনার ভালো মানুষের কথা। আপনাদের মুখে মধু, অন্তরে বিষ। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এইটা আমার বাজান রে ধরতে আইছেন। আপনি ভালো ভালোই কইতাছে, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যান। আমার অসুখ বাপরে যদি কিছু করছেন, যান নিয়ে ফিরতে পারবেন না কইলাম। প্লিজ আপনি শান্ত হন, আমার কথাটা তো অন্তত শুনুন। রমণীটি রাগে তরতর করে কাঁপতে থাকে। বারান্দা ছেড়ে নেমে সোজা উঠোনে এসে অন্তির মুখোমুখি দাঁড়ায়। উচ্চস্বরে গলার আওয়াজ তুলে বলে, কিসের শান্ত হমু? কিসের শান্ত হওয়ার কথা কন আপনি? সব তো শেষ করে দিয়েছেন আপনারা, জীবন ধ্বংস করে দিয়েছেন। কইছিলাম না দুঃখের সাগরে আমগর বাস, সেই দুঃখের সাগরের কারিগর হইছেন আপনারা। আপনাদের মতো বড়লোকের থাবায় পইরা আজ আমি, আমার বাপ, আমার সন্তান নিঃস্ব। কোনোদিন ভালো হইবে না আপনাদের, কোনোদিন না। অন্তি চোখ বন্ধ করে মেটার আর্তনা দিত সুরে বলা কথাগুলো হজম করে নেয়। একই সাথে নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখার চেষ্টা করতে থাকে ব্যাপক। নিরেট গলায় বলে, আমি যদি অন্যায় করে থাকি আপনাদের সাথে অবশ্যই আমি শাস্তি পাব। সৃষ্টিকর্তা ন্যায় বিচারক, আমি অন্যায় করে কখনোই পার পাবো না, শাস্তি তো আমাকে পেতেই হবে। আমি অস্বীকার করছি না, কিন্তু আমি কি জানতে পারি ঠিক কি অন্যায় করেছে আমি বা আমার পরিবার? রমণীটির অতিরিক্ত রাগে চোখে জল ভরে উঠল। অগোছালো ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে জড়িয়ে আসা কণ্ঠ দমিয়ে বলে, আমার বাজান আপনার মারে খুন করে নাই, তারপরেও কিছু মানুষের উস্কানিতে আপনার বাপ লোকজন দিয়ে আমার বাজানরে মারছে। পুরা গ্রামের মধ্যে আমগরে এক ঘরে করে দিছিল। সব মানুষের কাছে পরিচয় হইল জামশেদ খুনি, অথচ আপনারা, আপনার বাপ ঠিকই জানতেন আমার বাপ খুন করে নাই। আমার বাপই উল্টো আপনার মারে বাঁচাইতে গিয়া মাথায় বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পইয়ারা ছিল। দিনকে দিন চেয়ারম্যান মেম্বার আমগরে অত্যাচার করছে আপনাদের কথায়, বাড়ি ভিটা বন্ধক দিয়ে টেকা দেওয়া লাগছে তাগের। নওশাদ চৌধুরীর অত্যাচার কি এখনো চলমান? না, কিন্তু সব মানুষের মতো হেই যে এমন অবিশ্বাস কইরা আমার বাপরে
পদ বসাইব এইটা কোনোদিনও ভাবছিল না আমার বাজান কোনোদিন আপনাদের সাথে ছলনা করে নাই, জীবনে 2 নম্বরই করে নাই, তাও কেন এত বড় শাস্তি দিলেন কন্ত? আপনার বাপের অত্যাচার শেষ হইল, আর এক দল অত্যাচার শুরু করলো। কারা তারা? ইবলিশের দল। চিনি না জানি না, আমার বাজানের সকাল বিকাল হুমকি দিত খুনের কথা স্বীকার করবার জন্য। কয়তো আপনার মারি খুন করার কথা স্বীকার দিতে, তা না হলে মিথ্যা মামলায় উকিল পাড়ায় নাকে দড়ি দিয়ে ঘুরাইব। আমার বাজান স্বীকার করে নাই, তাই সত্যি ঘুরাইছে। ঘুরাইতে ঘুরাইতে পায়ে ফসকা তুলে দিছে, রক্ত পানি করছে, তবু ওই ইবলিশের দল থামে নাই। করোনাকালে আমার মা, আমার বোন, ভাই মইরা গেছে, চিকিৎসা করবার পারি নাই, হাসপাতালে পর্যন্ত নিবার পারি নাই। চিন্তায় চিন্তায় বাপে আমার স্ট্রোক করে নিল, এক আমি অসহায়। রমণীটির কথা আটকে আসে, ঝরঝরিয়ে কেঁদে দেয় সে। অন্তি ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে শক্ত ধাতুর মতো স্থির করে রাখে। নির্মমতার করুণ পরিহাস তাকে স্তব্ধ মূর্তি করে তোলে। জানেন আপা, আমার ভাই, আমার মা বোনের চিকিৎসার জন্য আমার বাজান গেছিল আপনার বাপের কাছে। কতটা অসহায় হইলে যার হাতে মার খাইছে তার কাছে হাত পাতবার যায়, চিন্তা করবার পারতাছেন? আমার বাজান তাই করছিল। তার বিশ্বাস আসিল আপনার বাপে মারুক কাটুক 2টা পয়সা ঠিক দিব, কিন্তু না, আপনার সৎ মায়ে দিতে দেয় নাই, অপমান কইরা বাহির করে দিয়েছিল। 1টা পয়সা ভিক্ষা পর্যন্ত দেয় নাই। আমার মায়ে মরল, বোনে মরল, ভাইয়ে মরল, বাজান জ্যান্ত লাশ হইল, আর আমি হইলাম নিঃস্ব। মিসেস মিথিলার প্রসঙ্গ ওঠামাত্র তার প্রতি ঘৃণা সর্বোচ্চ স্তরে গিয়ে থামে অন্তির। ভিতরটা তার গুমড়ে ওঠে এক অসহায় রমণীর মর্মান্তিক জীবন কাহিনী শুনে। অসহায় দৃষ্টিতে তাকানো ছাড়া বুঝতে পারে না সে কি বলে সান্ত্বনা দিবে তাকে। আমার অসুখের সংসারে সুখ আসিল 11 বছর পর। জানেন, মা না হইতে পাবার কারণে শ্বশুরবাড়ির অত্যাচার হজম করছি। আল্লাহ মুখ চাইয়া যাওয়ার পর কোলে আমার ছাওয়াল আসে, সংসারে সুখ আসে, কিন্তু সেই সুখ আপনারা ধ্বংস করে দিছেন। আমার অসহায় বাজান রে বাঁচাইতে গিয়া আমারে তালাক দিছে আমার স্বামী। আমি খুনির মাইয়া, আমার লগে সংসার করা যায় না। আমি আমার অসুখ বাজান রে দেখভাল করি, এগুলো তার পছন্দ করতো না, বাইর করে দিল সংসার থেকে। আমার কোল ছাওয়াল হইল দিশে বাপহারা, আমি হইলাম স্বামীহারা। আরও কিছু শুনবার চান কন? যা শুনছি এতক্ষণ ধরে এইটুকুই নিতে পারছি না। রমণীটি অশ্রুসজল চোখে তিক্ত হাসে, গালের পানি হাতের তালুতে মুছে বলে, ঘরে পড়ে থাকা বাজান আর কোলের ছাওয়ালটার মুখে আমি 3 বেলা ভাত তুলে দিতে পারি নাই। খিদার জ্বালায় ছটফট করে পানি দিয়ে চুপ করাই। বাজান আমার হাত পায়ে ছাওয়াল কান্দে, আমি মুখ বুজে সহ্য করি। এই যে কইলেন না এত বেলায় রান্দিকে, ঘরে চাল ছিল না, ওই যে মাছার শাক আর লাউ নিয়ে হাটে বেচা, তারপর 2 কেজি চাল আনলাম। একটা দোকান দিছি, জিনিস নেই, খদ্দের নাই। এইটা কোনো বানানো গল্প না, চোখে দেখা তো বোঝার কথা। অন্তি নিরুত্তর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। বাবা তাকে কথা বলার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। কি বলবে সে? এই মানুষটার বিপক্ষে কি বলার আছে তার? আর আমার মইরা যাইতে ইচ্ছা করে আপা, বাজানরে একটু ওষুধ কিনা খাওয়াতে পারি না? মাইয়া হিসেবে কিছুই পারি না করবার। সবসময় ভয়ে ভয়ে থাকি কখন ওই ইবলিশের দল এসে হাজির হয়, কখন আবার আমার বাপজানরে ছিঁড়ে খায়। এই ভিটা, এই ঘর কার জানি না, আল্লাহর দয়ায় থাকতেছি। এই জীবন আর সহ্য হয় না, কিন্তু পারি না গলায় দড়ি দিতে। ওই যে ঘরে বাজান আর কোলের ছাওয়াল আমার শুইয়া থাকে, ওই মুখগুলোর দিকে চাইয়া পারি না। কি করবো আমি? কোনে যামো? আমাকে একটু দেখা করবার অনুমতি দিবেন? লাল হয়ে আসা চোখ জোড়া মুছে রমণীটি শক্ত গলায় নাকচ করে দেয় অন্তির অনুরোধ। নির্বিকার ভঙ্গিতে বলে, কোনো দরকার নেই, আপনি চইলা যান। আপনাদের সাথে আমার বাজানের সম্পর্ক শেষ, অনেক উপকার করছেন, আর দরকার নেই। আমি চইলা যান, রান্দা হয় নাই আমার, খাইতে দিমো বাজান রে। একটু শুধু আপনার রাগ অভিমান যা ইচ্ছে বলুন, শুধু একটাবার দেখা করতে দিন। আমি অনেক কষ্টে এত দূরে এসেছি, এভাবে ফিরে যেতে চাই না, প্লিজ। রমণীটি ত্যক্ত হয়ে ওঠে, চিৎকার করে ক্রন্দনরত স্বরে বলে, নিঃস্ব হওয়া বোঝেন আপনি? অসহায় হওয়া বোঝেন?
দুনিয়া অন্ধকার দেখেছেন, কখনো দেখেন নাই? আপনি জানেন না যন্ত্রণার দুনিয়া কারে কয়, দুনিয়ার জাহান্নাম কারে কয়? আপনার মতো তো আমিও মাইয়া, অথচ দেখেন আমার জীবন, আমার মাথায় এক আল্লাহ ছাড়া হাত রাখার মতো কেউ নেই। আপনারা মাপ পাইবেন না, কখনই মাপ পাইবেন না। যে যন্ত্রণা আপনারা আমার বাজানরে দিছেন, আমারে দিছেন, সেই যন্ত্রণা আপনারা আর ওই ইবলিশেরাও প্রতি পদে পদে পাইবেন। গরিবের দোয়া বিফলে যাইব না। অন্তি নির্নিমেষ গলদকরণ করে নেয় প্রতিটি ক্ষুরোধার কথা, যে কথা তার শক্ত অন্তরটাকে নির্দ্বিধায় ফালাফালা করে তোলে। ঠোঁটফুরে নিঃশ্বাস ছেড়ে সে ব্যাগ হাতে নেয়। টোট ব্যাগ হতে ফোনটা বের করে চিন্তায় মশগুল হয়ে ওঠে। মোটে 14,000 টাকা আছে তার কাছে বর্তমানে। দুটো পেন্টিংয়ের বিনিময়ে গত মাসে পেয়েছিল 5,000, আর হাত খরচ সহ সব কিছু মিলিয়ে বেঁচেছে 9,000। এই নিয়ে 14,000। কিন্তু এই কয়টা টাকা এই মানুষটার জন্য যথেষ্ট মনে হয় না তার। যে ঋণ বাবা তৈরি করেছে, সেই ঋণ 14,000-এ কিভাবে শোধ করবে? কয়েক সেকেন্ডের ভাবনার মার প্যাসে অস্থির হয়ে ওঠে অন্তি। উপায়ন্তর না পেয়ে ব্যাংকিং অ্যাকাউন্ট চেক করে সে। যদিও তার অ্যাকাউন্টে 1,000-এর বেশি টাকা থাকা সম্ভাবনা কোনোভাবে নেই। আপাতত হাতে যা আছে তাই নিয়ে কিছু একটা করতে হবে। অন্তি ফোনের ব্যাংকিং অ্যাপ থেকে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যায় চেক করতে। অন্তির এক মুহূর্তে হুট করে তার চোখে ছানাবড়া হয়ে যায় অনাকাঙ্ক্ষিত কিছু একটা দেখে। চোখ তার শুরু হয়ে আসে। কুঞ্চিত কপালে ঠোঁট নেড়ে বিড়বিড় করে উচ্চারণ করে, এমনটা এত। অন্তি বিস্ময়ে ঠোঁট নাড়াতে ভুলে যায়। নেভিয়ান সাহেব তাকে বিয়ে পরবর্তী 2 মাস হতে এভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে যাচ্ছে, অথচ এর কিছুই সে জানে না। সর্বদা সময়ের মতো নোটিফিকেশনও তার চেক করা হয় না বিধায় কল্পনা তো ভাবেনি এমনটা হতে পারে। 3 দিন একসাথে থেকে এলো, অত কথা চলল তাদের মাঝে, অথচ নেভিয়ান সাহেব তাকে একটাবারও বলেনি, হিন্টস পর্যন্ত দেয়নি। নীরবে সে এই কাজ করে আসছে। তবে এই সংকটময় মুহূর্তে নেভিয়ানের সাহেবের কার্যে অন্তি খুশি না হয়ে পারে না। খুশিতে তার মতো মেয়ের চক্ষু কোটরে অশ্রুরা এসে ঝিকিমিকি খেলে। এই মুহূর্তে এটা ভীষণ দরকার ছিল, ভীষণ দরকার। মনে মনে সে আবারও কৃতজ্ঞতা জানাতে বাধ্য হয় সৃষ্টিকর্তাকে। এমন একজন দায়িত্ববান পুরুষ তার জীবনে এসেছে, জীবন তো এখানেই সুন্দর। অন্তি নিজের জগৎ হতে বেরিয়ে দেখে রমণীটি নেই। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় চুলোয় রান্না তুলে দিয়েছে, আবার গুটি গুটি পায়ে চঞ্চল চুরি পাখি এগোয় সেদিকে। আপনারা কইলাম না চলে যাইতে, এক্ষুনি চলে যাব। তবে নওশাদ চৌধুরী মাইয়া হইয়া বাজানের সাথে আপনারে আমি দেখা করতে দিব না। অন্তি রমণীটির কাছে হাঁটু করে ভেঙে বসে। বিষণ্ণ ঘেরা চোখে চোখ রেখে নির্মেদ কণ্ঠে বলে, আমি জানি নিঃস্ব কাকে বলে, আমি জানি একটা মেয়ের মাথার উপরে ছাদ না থাকার কি যন্ত্রণা। আমি কষ্টকে খুব ভালো করে চিনি, কষ্ট আমাকে খুব ভালো করে চেনে, তাই আর নতুন করে চেনার প্রয়োজন বোধ করছি না। তবে আমি আপনার পায়ে পড়ে একটা জিনিসের অনুমতি চাই, দিবেন কি? রমণীটি নমুজ গলে বলে, কি? আপনার বাবা আমার মাকে বাঁচাতে যতটুকু চেষ্টা করেছে, আমি মেয়ে হয়ে তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আমার বাবার পরিচয়ে আজ আমি এখানে আসিনি, আমার স্বতন্ত্র পরিচয় আছে। ধরে নিন আমি আমার মায়ের পক্ষ থেকে এসেছি একটুখানি কৃতজ্ঞতা জানানোর জন্য। এই টাকাটা খুবই সামান্য, তবু আপনাকে রাখতে হবে, যে করেই হোক রাখতেই হবে। রমণীটির হাতে টাকাটা জোর করে গুজে দেয় অন্তি, হাতে চেপে ধরে শক্ত করে। রমণীটি অগ্রাহ্য করা মুহূর্তে সে নরম গলায় বলে, প্লিজ প্লিজ ফিরিয়ে দিবেন না। এতে যদি আপনি আপনার পায়ে ধরতে বলেন তবু আমি ধরতে রাজি। এসব কি করতেছেন আপনি? কিছুই করছি না। মনে করুন মহাসাগরে এক বিন্দু জল ঢালছি। মাফ করবেন আপা, আমি না খাইয়া মরব, তবুও আপা ডেকেছেন, এইটুকু করতে দিবেন না? আপনি টাকাটা না নিলে ভীষণ কষ্ট পাবো আমি। রমণীটির অন্তির সলসল চোখ দেখে তার কঠোর চিত্তের মনোভাব কোমল করে কিছুটা। ভরাট গলায় বলে, দয়া চাই না আপা, মানুষ কখনো দয়া করে না, দয়া করে শুধুমাত্র আল্লাহ। আপা, আমার কাছে ক্যাশ ছিল, এইটুকুই ছিল। আশেপাশে ব্যাংক আছে কিনা জানি না, কালকে আমার পক্ষ থেকে একজন আসবে,
যৎ সামান্য কিছু নিয়ে। যদি ফিরিয়ে দিন তাইলে আমিও আল্লাহর কাছে অভিযোগ করব। রমণীটি এ পর্যায়ে আবেগী হয়ে ওঠে, ধরে রাখতে পারেন নিজেকে, হাউমাউ করে কেঁদে ফেলে সে অন্তির হাত জড়িয়ে। অন্তি ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থে রেখে রমণীটিকে সান্ত্বনা দিতে বলে, আপনার নামটা জানতে পারি? মাসুমা। কি একটা অবস্থা দেখুন, আপনার বাবাকে আমি দাদু মনে করছি, এদিকে আপনি আমাকে আপা ডাকছেন। আপনাকে দেখেও আমার আপা ডাকতে ইচ্ছে করছে, কি করি বলুন তো? রমণীটি কাদা অবস্থায় হেসে ফেলে অন্তির কথায়, নাক টেনে শাড়ির আঁচলে চোখ মুছে বলে, আপনি যা খুশি বললেন। অন্তি হাত নাড়িয়ে সময় দেখে ক্ষীণ স্বরে বলে, আচ্ছা মাফ করে দিয়ে আপা, মনের দুঃখে আপনারে অনেক কথা কইয়া ফেলাইছে। আসলে আমি কিছু মনে করিনি, মনের মধ্যে এত কষ্ট পুষে রেখেছিলেন, দরকার ছিল বের করার। আসেন বাজানের সাথে দেখা করাই। অন্তি বাদসাধে মাসুমাকে নম্র গলায় বলে, আজকে নয় অন্য একদিন আসবো, তখন দেখা করব। আপনার থেকে শুধু একটা সাহায্য চাই। জি কন। আপনাদের বাবা মেয়ের কানেক্ট ভালো। আমার মায়ের খুন সম্পর্কে যদি কিছু জানতে পারেন, কখনো কোনো সময় আমাকে জানাবেন দয়া করে। অন্তির দেয়া সূক্ষ্ম ইঙ্গিত ধরতে সময় লাগে না মাসুমার। নিস্তেজিত স্বরে বলে, আপনারা কিছুদিন সময় দেন আপা, বাজানের সাথে আমি কথা কইয়া যা জানবার পারি আপনারা সব আমি কইমু। অন্তি উঠে দাঁড়ায় বসা ছেড়ে ঘড়িতে সময় দেখে ব্যাগ হতে একটা ছোট্ট নোটপ্যাডে নিজস্ব ফোন নাম্বার লিখে দেয়। অতঃপর বাড়িয়ে দিয়ে মিষ্টি এসে বলে, ধন্যবাদ, আপনার কষ্টটা আমার স্বপ্নে আসবে, মনে গেঁথে থাকবে যতদিন পর্যন্ত না আমি আমার জটিল প্রশ্নের উত্তর খুঁজে পাব। আপনাকে একদিন আমি উত্তর দিতে আসব, কথা দিলাম। বাড়ি ছেড়ে বেরিয়ে সরাসরি রাস্তায় এসে দাঁড়ায় অন্তি। পিছু ফিরে শেষবারের মতো তাকায় বাড়িটার দিকে। বুকের ভেতরটায় অস্থির কম্পন শুরু হয়। ধীর গলায় ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে, কোন জগতে নরপিশাচ তুমি, যে কিনে এমনভাবে ধ্বংসের খেলা খেলছ? তোমার নাগালে পেতে অন্তি মরিয়া, দেখা হোক আমাদের কোনো এক অমোঘ সন্ধ্যায়, যেখানে বৃষ্টির বদলে ঝরবে প্রতিশোধের কান্না। মুড অফ, মুড অন। হাসি কোথায় তাহলে? ছুটি দিয়েছি একটু। ছুটি শেষ হবে কবে? থাকুক না একটু ছুটিতে। থাকা যাবে না, আমার সাফোকেটেড লাগছে। বেজায় মন খারাপের মাঝে অন্তি হেসে ওঠে নেভিয়ান সাহেবের কথা শুনে। যান্ত্রিক মুঠোফোনে ভিডিও কলের এপাশ ওপাশ জুড়ে চলছে তাদের লম্বা দূরত্বের সাক্ষাৎ। আর সাক্ষাৎ পর্বে শুরুতেই নেভিয়ান সাহেবের তীক্ষ্ণ চোখে ধরা দিয়েছে অর্ধাঙ্গিনীর মন খারাপের বিষয়টা, যেটা কিনা ভীষণ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তার জন্য। এই যে হাসলাম, ছুটি শেষ হয়ে গেল, আপনার সাফোকেটেড এখন কমেছে। সিক্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে তার চঞ্চল চড়ুই পাখির দিকে ভীষণ ইচ্ছে করে দূরত্বের পাহাড় ডিঙ্গিয়ে এলোমেলো কোমলমতি রমণীকে নিজের বুকের সাথে মিশিয়ে নিতে, তার মন খারাপের মেঘগুলোকে জড়ো করে ভাসিয়ে দিতে অতল সাগরে। ক্ষীণ হেসে সে শান্ত গলায় বলে, কোনো প্রবলেম ফেস করছো? প্রবলেম মানুষের জীবনে ম্যান্ডেটরি একটা টপিক, এটা ছাড়া আমরা চলতে পারি না। হাউ ক্যান আই হেল্প ইউ? ডেস্কের ওপর ফোন রেখে অন্তি দু হাতে ভাঁজ করে মাথা রাখে, তাতে মুগ্ধ চোখে তাকিয়ে দেখে তার সুপুরুষ সাহেবের নীরব উদ্ভ্রান্ত এক রূপ, যিনি কিনা তার মন খারাপকে নির্বংশ করতে হয়ে উঠেছে মরিয়া। নীলসাগরের মাঝে থেকেও চাইছে সাহায্য করতে, চোখে মুখে তীব্র বেকুলতা প্রকাশ পেলেও পারছে না প্রকাশ করতে। যখন প্রয়োজন হবে অবশ্যই জানাবো, অপেক্ষায় থাকবো। তবুও জিজ্ঞেস করবেন না, কারণ তুমি কমফোর্টেবল ফিল করলে নিজে থেকেই বলতে। মানুষ তো একটু হলেও জিজ্ঞেস করে। তুমি চাও আমি জিজ্ঞেস করি? চাই, বাট জিজ্ঞেস করলে বলবো না। সিক্ত মৃদু হাসে তার চড়ুই পাখির কথা শুনে। জাহাজের রেলিং প্রান্তে এসে ক্যামেরা খানিকটা উঁচু করে নেটওয়ার্ক সচল রাখার জন্য। পরনে তার ফুল ইউনিফর্ম, মাথায় নেভি ক্যাপ। ব্রেক টাইমে একটু ফুরসত মিলতেই কল করেছে তার প্রিয় অনুরাগিনীর কাছে। মন কি একটু বেশি খারাপ? এতটা অস্থির কেন হচ্ছেন আপনি? বুঝতে পারছি না। ঠিক আছে, আমার কাছে ঠিক লাগছে না। আপনার কাছে ঠিক কিভাবে লাগবে? সিক্ত অন্তির থেকে দৃষ্টি সরিয়ে চারপাশটা অবলোকন করে।
অতঃপর হাতঘড়িতে সময় দেখে ফের ক্যামেরার দিকে নজর এনে ঠোঁট চেপে নির্মেট স্বরে বলে, চোখ বন্ধ করো। অন্তি কিঞ্চিত হেসে কপাল কুঁচকে বলে, কেন? করো, রিয়েলি রিয়েলি। অন্তি কুঁচকানো কপালে ঠোঁটের কোণে কৌতূহল মাখা হাসি রেখেই চোখ বন্ধ করে। জানে না নেভিয়ান সাহেব কি পাগলামি করছে। কয়েক সেকেন্ডে চোখ বন্ধরত অবস্থায় থাকা মুহূর্তে পুরুষালী কণ্ঠে ভেসে আসে, চোখ খোলে এবার। অন্তি ধীরে ধীরে চোখ খোলে। কিছু বুঝে ওঠার আগেই ওপাশ থেকে সমুদ্রের বাতাসের শোষ শব্দ শ্রবণে আঘাত হানে তার। একটু গাঢ় নজর বুলাতেই চোখে ভেসে ওঠে অপার্থিব এক সৌন্দর্যের ভাণ্ডার। দিনমণি তখন ডুবুডুবু। পশ্চিম আকাশে রঙের মেলা বসেছে বেশ আয়োজন করে। চোখজোড়া তার আটকে যায় বিস্তৃত আকাশের পানে। শুনতে পায় ভরাট গলায় তার নেভিয়ান সাহেবের কথা, কিছু কি দেখতে পাচ্ছ? ও ওটা রংধনু? হ্যাঁ, কিছুক্ষণ আগে হয়ে গেছে পশলা বৃষ্টি। বাতাসের আর্দ্রতা আর বিদায়ী সূর্যের আলো মিলেমিশে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এক বিশাল সপ্তবর্ণের রংধনু এঁকে দিয়েছে। মনে হচ্ছে সমুদ্রের বুক থেকে কেউ যেন 7 রঙের এক বিশাল তোরণ বানিয়ে দিয়েছে আকাশের ঠিকানায়। ঝলসানো তার রূপ, স্নিগ্ধ তার অবকায়া। রংধনুর মোহনীয় এই রূপ অন্তির ভিতরের সমস্ত খারাপ লাগাগুলো এক নিমিষে ঝেড়ে ফেলে দেয়। ঘোর লেগে আসে তার চোখের পাতায়। ঠোঁটের কোণটায় আপনা আপনি হাসি এসে জুড়ে। সমস্ত শরীরে আসে নির্মল এক উচ্ছ্বাস। রংধনুটা ওই দূর পাহাড়ের চূড়া ছুঁয়ে সমুদ্রের নীল জলে গিয়ে মিশেছে, তাই না? হ্যাঁ, ওটা কি সাদা বক? সাদা গাংচিল এটা। জাহাজের ওপর দিয়ে এক ঝাঁক সাদা গাংচিল উড়ে যে আওয়াজ তুলে বিকেলের শেষ আলো এসে ঠিকরে পড়ে তাদের পালকে আবৃত ডানার মাঝে। রূপালী রঙের বড় জাহাজটা ধীর লয়ে ঢেউ ভেঙে এগোচ্ছে সামনে। ইঞ্জিনে নীল জলরাশি কেটে কেটে সাদা ফেনাগুলো মুক্তোর মতো চারদিকে ছড়িয়ে পড়ছে। সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে গভীর মগ্নে চুপটি করে দেখে যে অন্তি সমস্ত বিষণ্ণতা তার উধাও হয়ে গেছে। একটু আগের মন খারাপের বাহানা এবার সত্যি সত্যি ছুটি পেয়েছে অপরূপ প্রকৃতির ছোঁয়া পেয়ে। দীর্ঘক্ষণ উপভোগ শেষে নীরবতা ভেঙে বলে, আমার পেন্টিংয়ের জন্য বেশ কিছু মোমেন্ট ক্যাপচার করেছি। আরও তুলবেন? আপনার ছবি তোলার কোয়ালিটি মোটেও ভালো না, ক্যামেরাটাও ঠিকভাবে ধরেননি। দেখতে পাচ্ছ না ভালো করে? চোখ দুটো ভালো জন্য দেখতে পাচ্ছি, নয়তো পেতাম না। আচ্ছা তাহলে অফ করে দেই। এই না না না, আশ্চর্য, ক্যামেরা ধরার কোয়ালিটি খারাপ বলে অফ করে দিবেন? সিক্ত ফ্রন্ট ক্যামেরা অন করে দুষ্টু চুরি পাখির দিকে তাকিয়ে ভুরুজোড়া উঁচিয়ে বলে, ছবি তোলার কোয়ালিটি খারাপের সাথে সাথে ক্যামেরা ধরার কোয়ালিটি খারাপও এখন যোগ হয়েছে। অন্তি ঠোঁট উল্টে গা ঝাড়া দিয়ে বলে, কোয়ালিটি খারাপ হলে আমার কি দোষ? আচ্ছা, যেগুলো পিকচার ক্যাপচার করেছি সব ডিলিট করে দিব তাহলে? একটা ডিলিট করলে আপনার খবর আছে। অন্তিকে দেখে ভয় পান না আপনি? মন খারাপ অন্তিকে দেখে ভয় পাই না, ইসমাইলে অন্তিকে দেখে ভয় পাই। অন্তি ফিক করে হেসে ওঠে, 2 হাতের পৃষ্ঠে মাথা ডুবিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, আই এম ট্রুলি হ্যাপি নাও। আমার দিকে তাকিয়ে বলো, শুনতে পাননি? মুখ উঠিয়ে বলো, তোমাকে দেখতে পাচ্ছি না। অন্তি কিছু সেকেন্ড স্থির হয়ে মুখ লুকিয়ে থাকে, অতঃপর লজ্জা লজ্জা মিষ্টি ভাব নিয়ে তাকায় তার সুদর্শন নেভিয়ান সাহেবের দিকে। মিহি স্বরে চোখে চোখ রেখে বলে, আপনি সমুদ্র পাহাড় রংধনু একসাথে উঠে পড়ে লেগেছেন আমার মন ভালো করতে। ভালো না হয়ে পারে? শিখতে এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শীতল চাহনিতে তাকে বলে, নাও আই ফিল বেটার। থ্যাংক ইউ লেফটেন্যান্ট কমান্ডার স্যার। প্রতিউত্তরে কিছু বলার আগেই আউট অফ নেটওয়ার্ক হয়ে যায়। শিখত পুরোপুরি ডিসকানেক্টেড, কোনো সিগন্যাল শো করে না। অন্তি খানিকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে অপেক্ষায় থাকে তার নেভিয়ান সাহেবের জন্য। সংযোগের জন্য মিসে প্রচেষ্টা হিসেবে বেলকনিতে পায়চারি করে, কিন্তু সমুদ্রের বুকে দুর্ভেদ্য নেটওয়ার্ক তাদের মুখ ফিরে চায় না। জলে আর স্থলে থাকা 2 জন মানব মানবীকে বিচ্ছিন্ন করে দেয় আজকের জন্য। অন্তি তার প্রচেষ্টার শেষে ঘরে ফিরে আসে। নেটওয়ার্ক বিচ্ছিন্নতার সাথে তার ধীরে ধীরে পরিচয় গাঢ় হচ্ছে, উপায় নেই তাছাড়া।
সমুদ্রের বুকে কাজ করা প্রিয়জনদের একটুখানি নাগাল পাওয়াটাই অনেক বড় কিছু। সেখানে লম্বা সময় আলাপন মানেই বিলাসিতা। মন না মানলেও স্বাভাবিকভাবে নিতে হবে। আর সেই পথে টুকটাক করে হাঁটছে অন্তি নিজেও। ভীষণ গর্ব হয় নেভিয়ান সাহেবকে নিয়ে তার। অদম্য পরিশ্রম, দেশের সেবা, সেই সাথে প্রিয়জনকে আগলে রাখা, কোনোটাতেই সে ইমব্যালেন্স হওয়ার সুযোগ রাখে না। এই যে একরাশ মন খারাপের মাঝে নিমজ্জিত, চুরি পাখিটাকে কিভাবে মন ভালো করে দিয়ে চলে গেল। আধার মুখে স্বতঃস্ফূর্ত হাসি এনেই ছাড়ল। নেভিয়ান সাহেবের আদুরে প্রশ্রয়ে এখন তো মন প্রাণ চঞ্চলা পাখি আবার উড়বে ডানা মেলে খোলা আকাশের বুকে। 11 সেপ্টেম্বর, অপরাজিতা লজ, বিকেল 5টা। সুসজ্জিত ড্রয়িং রুমের সোফায় গুটিসুটি পাখি বসে আছে অন্তি। লাজুক বধূর ন্যায় দৃষ্টি তার ফ্লোরে, হাত দুটো কোলের ভিতরে রেখে কচলে যাচ্ছে সমান তালে। পাশে বসে আছে তার নানু সায়রা খানম, যিনি কিনা পান চিবোতে চিবোতে একটু পর পর বিড়বিড় করে বকা দিয়ে যাচ্ছে তার আদরের নাতনিকে। নাতনির কার্যকলাপে বড়ই অসন্তুষ্ট সে, অভিযোগের শেষ নেই। অন্তি নানুর বিড়বিড় করে বকা শুনে আর চোখে তাকায়, চোখ সরু করে বুঝায় চুপ করো, এবার অনেক হয়েছে, যেটুকু মান সম্মান আছে এইটুকু আর নষ্ট করো না দয়া করে, এমনিতে অনেক নার্ভাসের মধ্যে আছি। সায়রা খানম নাতনির চাহনি দেখে ওড়নার আড়ালে মুখ বাঁকান, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দৃষ্টি রাখেন সামনে। এদিকে বেচারা চঞ্চল চুরুই ভালো মন নিয়ে শ্বশুরবাড়ি এসে গিয়েছে ফেসে। বিয়ের সরঞ্জামাদি দেখানোর জন্য শ্বশুর শাশুড়ি ডেকেছিলেন তাকে আজ বাসায়। সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, শাড়ির কালার পছন্দ হয়েছে কিনা, এসব জানতে অন্তির কাছে সব কিছু ঠিকঠাক লেগেছে। শাড়িটাও বেশ পছন্দ হয়েছে। শাশুড়ি মায়ের শপিং কোয়ালিটি যে তার চেয়ে 1000 গুণ ভালো, এটা মানতে বাধ্য সে। সব কার্য শেষে উষ্ণ অভ্যর্থনা সেরে নানুকে নিয়ে বিদায় নেওয়া মুহূর্তে বেঁধেছে বিপত্তি। হুট করে অপরাজিতা লজে এসে উপস্থিত হয়েছে 3 জন অচেনা অতিথি, 2 জন ভদ্রমহিলা এবং 1 জন ভদ্রলোক, যাদের গেটআপ দেখে অনুধাবন করা যায় বেশ উচ্চাভিলাষী। স্বল্প সময়ের পরিচয়ে জানতে পেরেছে ওনারা তার শাশুড়ি মায়ের দিকের আত্মীয়, বিদেশ থেকে সম্প্রতি ঢাকা এসেছেন বেড়াতে। এই সুযোগে মিসেস আদিবার বাসেও সাক্ষাৎ পর্ব সারতে এসেছেন। শিখতের বিয়ে, নতুন বউ, এই নিয়ে তীব্র কৌতূহল তাদের। আর তাদের কৌতূহল মেটাতে অগত্যা দোরগোড়া হতে ফিরে আবারও বসতে হয়েছে অন্তিকে অতিথিদের সামনে। নব্য রাঙা বউয়ের মতো চুপচাপ বসে আছে সে। যে মুখ দিয়ে কথার ফুলঝুরি ছুটে, সেই মুখে আঠা লেগে আছে একদম। কশিন কালে আমার ভদ্র মেয়ে কেউ দেখেছে কিনা সন্দেহ, অবশ্য চুপ না থেকে উপায় নেই। যে সমস্ত কথা চলছে এখন সেখানে বলার মতো কিছু নেই। তার 1 বছর ধরে বসে আছো, কোনো জব প্রিপারেশন নেই, এমবিও করছেন স্ট্রেন্স। হোয়াটস ইয়োর মোটো ইন লাইফ অন্তি? মোটো? হ্যাঁ, তোমার লাইফে মোটো কি? অন্তি ঠোঁট কামড়িয়ে নির্নিমেষ তাকিয়ে থাকে প্রশ্নকর্তা অর্থাৎ কোটটাই পরনে গোপাল আঙ্কেলের দিকে। সদুত্তর তো দূরে থাক, পড়াশোনা বিষয়ে কোনো মোটেই তো সে তার মাথায় রাখেনি। 4 বছর টেনে টুনে পড়াশোনার সমাপ্তি ঘটিয়ে ভার্সিটির ক্যাম্পাসে রেখে এসেছে সব কিছু। জব প্রিপারেশন, এমবিএ, এগুলোর আর সময় কোথায়? তার মতো উড়নচণ্ডী ব্যস্ত মানুষ কিনা ঘরে দৌড় দিয়ে বসে পড়াশোনা করবে বা কর্পোরেট লেডি হয়ে অফিস ডেস্কে কাজ করবে? অসম্ভব। দম আটকে নির্ঘাত মরে যাবে। তবে হ্যাঁ, মূল মোটো বলতে যদি কিছু বোঝায় তাহলে সেটা হচ্ছে এই বছরে সে বান্দরবন যে করেই হোক যাবে, দেবতা খুমের সাথে সাক্ষাৎ করবে। অন্তির নিরুত্তর চাহনি দেখে পরস্পর মুখ চাওয়াচাই করে। শিখতে সম্পর্কে মামিমা মৃদু হেসে বলেন, বৌমা হয়তো স্টাডি কন্টিনিউ করতে চায় না। হাউএভার, জাস্ট দিস ডিগ্রি ইজ নট এনাফ আই থিঙ্ক, কারণ শিখত ওয়েল এডুকেটেড। মিসেস আদিবা বেশ অপ্রস্তুত হয়ে ওঠেন। কি বলবে বুঝতে পারেন না। এলোমেলো ভঙ্গিতে কথা গোছানো মুহূর্তে পাশ থেকে তার জনাব মহোদয় স্বতঃস্ফূর্ত হেসে বলেন,
আমার পুত্রবধূর ব্রেইন তুখোর শামিমা। তাহলে স্টাডি অফ রেখেছে কেন? কারণ আমি মানে। ফয়সাল সাহেব মুখে হাসি রেখেই আরাম করে বসেন, সাবলীল গলায় বলেন, এত পড়াশোনা করে হবেটা কি বলো তো? যতটুকু না করলে না ততটুকু তো ক্লিয়ার করেছে, এই এনাফ আমার কাছে। সমাজের নিয়মে সে আমার পুত্রবধূ, কিন্তু আমার কাছে ও হচ্ছে মেয়ে, অ্যাজ লাইক মাই ওন ডটার আনিশা। বাবা আসি বেসে, কি দরকার এত চাপ নেয়ার? এজন্য ওকে আমি না করেছি পড়াশোনা কন্টিনিউ করতে। জিজ্ঞেস করেছি ভালো লাগে কি তোমার? মেয়ে আমাকে বলে বাবা প্রকৃতি। আমি খুশি হয়ে বললাম যাও, তবে মনের সুখে পাখি হয়ে উড়ে বেড়াও, কোনো চিন্তা নেই। ফয়সাল সাহেবের কথা শুনে উপস্থিত সবাই আশ্চর্যান্বিত চোখে তাকায় তার দিকে। এমনকি যার পক্ষে সে কথা বলেছেন সে নিজেও গোল গোল চোখে তাকিয়ে থাকে তার হবু শ্বশুরের দিকে। বিষয়ের ঘোর নামে না চোখ দুটো হতে, তবে মন তার সজীব আনন্দে বিমোহিত হয়ে ওঠে। বিশেষ করে বাবা ডাকটা বুকের বা পাশটাকে সক্রিয় করে তোলে। চিনচিন ব্যথা অনুভব করে সে। তার মতো অযোগ্য ছন্নছাড়া কামিনীর জন্য কেউ ঢাল হয়ে দাঁড়াতে পারে, অকপটে মেয়ে বলে মেনে নিতে পারে, এ যে অবিশ্বাস্য। কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে নড়ে চড়ে ওঠে চঞ্চল চড়ুই পাখি। কি বলছেন ভাইজান? আপনার মতো শ্বশুর পাওয়া তো দেখছি ভাগ্যের ব্যাপার। ছেলের বুকে এত স্বাধীনতা দিয়েছেন। বা সায়রা খানম চলমান কথার মাঝে আবারও ফোড়ন কাটেন অন্তির কানের কাছে এসে ফিসফিস করে বলেন, সেমরি শুক্রিয়া কর। দেখো কেমনে বাঁচাইয়া দিল তো শ্বশুর তোরে, নিজের ঘাড়ে দোষটি নিয়ে নিল। সেমরি খালি আলে ডালে ঘুরে বেড়ানো, সময় থাকতে এখনো মানুষ বনবাদারে ঘোড়া ছাইরা সংসারে মন দে, নইলে কপালে দুঃখ আছে। অন্তি যৎ কিঞ্চিত হাসি নানুর কথায় মাথা নিচু করে ধীর গলায় প্রত্যুত্তর করে, পৃথিবীতে বাবারা বেঁচে থাকলে কোনো মেয়ের কপালে দুঃখ থাকে না। নিজের বাবাকে পাইনি জন্য এতকাল কপালে দুঃখ ছিল আমার, কিন্তু এখন আমি বাবা পেয়েছি, কপাল আমার এখন ঝকঝকে পরিষ্কার। বুঝতে পেরেছ সায়রা খানম? সায়রা খানম রাঙা ঠোঁট চেপে ঘাড় সরিয়ে নিতে নিতে বলেন, ভালোই কথায় শিখাইছ টোটো কোম্পানির ম্যানেজার। অস্থিতিশীল পরিস্থিতিতে ধামাচাপা দিতে মিসেস আদিবা মুখে জোরপূর্বক হাসি ফোটান। আগমনরত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হওয়ার ভঙ্গিমা দেখে বলেন, আচ্ছা অনেক কথা তো হলো, এবার চা নাস্তা করা যাক। প্লিজ আপা, ব্যস্ত হবে না, অনেক দিন পর দেখা হয়েছে আমাদের। নাস্তাটা মেইন নয়, আগে গল্প করি। করব তো, তবে খালি মুখে কি আর গল্প হয়? একটু চা না হলে তো আর জমবে না। এক্সকিউজ মি, একটা ফোন এসেছে আমার। ফয়সাল সাহেব তড়িঘড়ি করে উঠে যান ফোন হাতে গল্পের আসর হতে। এদিকে মিসেস শামিমা মিসেস আদিবার কথার জবাবে আলতো হেসে বলেন, চা খাবো চা, তবে তোমার হাতে নয়, এতকাল তো খেলামই তোমার হাতের চা। এবার না হয় আমরা আমাদের বৌমার হাতে চা খাই, কি বলো? হ্যাঁ, আমিও তো তাই বলতে চাইছি। মিষ্টি বৌমার হাতের চা কেমন মিষ্টি হয় দেখতে হবে না? রৌদ্রময় বেলায় পরিষ্কার আকাশে হঠাৎ মেঘ গর্জন করলে যেমন অনুভূত হয়, ঠিক সেরকমই অনুভূত হয় অন্তির। এক লহমায় শান্ত মনে ধুলো উড়িয়ে দমকা বাতাস বইতে শুরু করে তার। চা বানানোর কথা শুনে মিষ্টি মুখখানি শুকিয়ে পাংশুটে বর্ণ হয়ে আসে। নিম ফুলের মতো জীবের গোড়ায় তেতো অনুভব হয়। মহা মুশকিল তো, এ কোন পাল্লায় পড়লো সে? বিয়ে করে একই ঝামেলা। আমি নিজে তো খাই না চা, তাহলে চা বানাবো কিভাবে? হোক চা বানানো শুধুমাত্র চিনি, পানি কিংবা দুধের খেলা, কিন্তু অনুপাতটা তো বুঝতে হবে। অনুপাত না জানলে ভালো হবে কি করে? ও খোদা! সেমরি গ্যাস হও এইবার। কত কইরা কই আয় একটু রান্না শেখায়, সেমরি কানেই তোলে না। যাও এইবার চায়ের বদলে সমুদ্রের জল আইনা খাও। অতিথিদের জোরাজুরিতে মিসেস আদিবা অন্তির দিকে তাকিয়ে নরম হেসে বলেন, তাহলে চাটা তুমি করো, তোমার মামিরা যেহেতু ছাড়ছেনই না। অন্তি উপায় না পেয়ে শাশুড়ি মায়ের কথায় মৃদুভাবে মাথা নাড়িয়ে সমর্থন জানায়। বসাসের উঠে সোজা হাঁটা ধরে কিচেনের দিকে। বুকের ভিতরে দমকা হাওয়া ছেড়ে শুরু হয়েছে তার কালবৈশাখী ঝড়, যার দরুন হাত পা কাঁপছে অবিরাম। কঠিনভাবে মনস্থির করে সে, পালককে বলবে রান্না না শিখে বিয়ে না করতে, কারণ বিয়ে মানেই রান্না, আর রান্না না জানলে করতে হবে কান্না।
ঢঙের মামারা তো কেটলিতে চা বানায় টঙের, এখানে কেটলি কোথায়? কোমরে এক হাতে চেপে অপর হাতের আঙুল দাঁত দিয়ে খুঁড়তে খুঁড়তে পুরো কিচেনে চোখ বুলিয়ে দেখে চঞ্চল রমণী। কিসে চা বানাবে ভাবতে ভাবতে 1.5 কেজি ওজনের একটা ঝকঝকে পাতিল বের করে সে। অতঃপর পকেট হতে ফোনটা বের করে ইউটিউব হতে একটা চা বানানোর রেসিপি চোখের সামনে তুলে ধরে। পুরো ভিডিও কঠিন মনোযোগে দেখে সে। সবকিছু ঠিকঠাক থাকলেও সমস্যা একটাই, সেটা হচ্ছে সঠিক অনুপাত। এখানে মানুষ 6 জন, কিন্তু ফোনে খুব সম্ভবত 2-3 জনেরটা দেখাচ্ছে। 6 জন মানুষ কতটুকু পরিমাণে চা খেতে পারে এই হিসেব করতে গিয়ে মাথা গুলিয়ে যায় তার। 6 কাপ পানির সাথে 6 কাপ চিনি দিব কি যদি শর্ট পড়ে? গোফওয়ালা বুটুর আঙ্কেল যদি বলে আর 1 কাপ চা দাও। নিজ মনে ভাবনায় বিড়বিড় করতে করতে অন্তির নাক ছিটকায়, তিক্ত গলায় বলে আর 1 কাপ চা। এক চুমুক দিয়েই বলবে ছি কি বাজে খেতে ওয়াক। 1.5 কেজি ওজনের পাতিলটা পূর্ণ করে পানি দিয়ে চুলায় বসিয়ে গ্যাস অন করে সে। আনাড়ি হাতে কিচেন ক্যাবিনেট হতে খুঁজে খুঁজে চা, চিনি, গুঁড়ো দুধ সংগ্রহ করে সামনে রাখে। অতঃপর ইউটিউবের ভিডিও অনুযায়ী অপেক্ষা করে পানি ফোটার জন্য। 1-1.5 মিনিটের অধৈর্য হয়ে ওঠে চঞ্চল চড়ুই পাখি। দুহাত পিছনে ঠেলে অনবরত পায়চারি করতে থাকে সে। চিনি, চা, গুঁড়ো দুধ কি পুরোটাই ঢেলে দিবে? পুরোটা ঢেলে দিলে মজা হওয়ার সম্ভাবনা বেশি। গুঁড়ো দুধ তো এমনিতেই মজা, বেশি দিলে আরও মজা। চা বেশি বেশি দিলে রং ভালো আসবে, আর চিনি বেশি দিলে মিষ্টি। ইয়েস, পুরো কৌটা ঢেলে দিব, মজা না হয় যাবে কোথায়? আমার গিন্নিমা চা কি বানানো হয়েছে? বিস্তর হিসেব নিকেশের মাঝে হঠাৎ পুরুষালী গলার ভাস পেয়ে অন্তি কেঁপে ওঠে সামান্য। পায়চারি থামিয়ে তড়িৎ গতিতে পিছু ফিরে তাকায় সে। দুর্গম এক পরিস্থিতিতে তার অতি প্রিয় মানুষটাকে দেখা মাত্র সে উচ্ছ্বসিত হয়ে পড়ে। মুখ ফুটে কিছু বলার আগে ফয়সাল সাহেব কিচেনে প্রবেশ করেন। গম্ভীর চিত্ত ধারণ করে বলেন, পাস না ফেল? নিঃসন্দেহে ফেল। অবলা কণ্ঠের স্বীকারোক্তিতে ফয়সাল সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। চুলোর কাছে গিয়ে ঢাকনা সরিয়ে পাতিলের ভেতরটায় উকি দিতে তার চোখে মুখে হতাশা নেমে আসে। বুঝলাম আপনার জনাব সমুদ্রে চাকরি করে, তাই বলে সব ক্ষেত্রে সমুদ্র বইয়ে দেওয়া কি খুব প্রয়োজন আছে বলুন মা? 6 জন মানুষের জায়গায় 16 জন মানুষের চা বানাচ্ছেন, তাও সেটা ইনগ্রিডিয়েন্টস বাদে। আমার মনে হয়েছিল বেশি গিয়েছে। বাহ, তাই নাকি? অন্তিম উপন্যাস মাথা নাড়ায়। ফয়সাল সাহেব গ্যাসের চুলো বন্ধ করতে করতে বলেন, খুব খুশি হলাম। আপনার যে মনে হয়েছে এই তো অনেক ধন্যবাদ। ধন্যবাদ। টালমাটাল এক অবস্থা গুটি গুটি পায়ে ছন্নময়ী রমণী এসে দাঁড়ায় পাশে। শ্বশুর সাহেবের বিনা বার্তায় নিজ উদ্যোগে চা বানানোর তোড়জোড় দেখে সে খানিকটা অবাক হয়। কি বলবে বুঝতে না পেরে মিনমিন স্বরে বলে, আপনি কষ্ট করছেন বাবা? আমি তো বানাচ্ছিলাম। অন্তির মুখে প্রথম বাবা ডাক শুনে ফয়সাল সাহেব কাজের মাঝে এক নজর চোখ তুলে তাকান। স্নেহময় ভাব তার উপচে পড়লেও নিজের গাম্ভীর্য ধরে রাখেন তিনি। ভারী গলায় বলেন, আমার মেয়ে যে চা বানাচ্ছে তা পান করলে অতিথিরা সরাসরি জজ কোর্টে বিচার দায়ের করবে। আমি বাবা হয়ে কি করে মেয়েকে কাঠ গড়ায় দাঁড় করে বলুন? তার চেয়ে আপনি চুপচাপ দাঁড়িয়ে দেখে যান। অন্তি শ্বশুর সাহেবের কথায় লজ্জায় আবিষ্ট হয়ে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে থাকে। কেন জানি বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কথাটা তার মস্তিষ্কে ঘুরপাক খেয়ে যাচ্ছে। এসব সংসার রান্নাবান্না আদৌ কি তার দ্বারা সম্ভব কখনো? গুন্ডাগিরি কেমন চলে? ফয়সাল সাহেব চা বানাতে বানাতে বলেন, ছেলেমেয়ের অভিযোগ আসে বাবা মায়ের কাছে, কিন্তু আমার কাছে এসেছে আমার পুত্রবধূর নামে অভিযোগ। শুনলাম সে নাকি মারামারি লাঠি পেটাতে বেশ দক্ষ। বসুন্ধরা এলাকায় তার ভারী ডাকনাম। ছেলে শিশু সব এক নামে চেনে, কাকে কাকে যেন বেশ ভালোভাবে ডোজে পিটিয়েছে। অন্তির মুখ লাল হয়ে ওঠে। কাঠমূর্তির মতো সে স্থির হয়ে যায়। শ্বশুর সাহেবের কথা শুনে কান দিয়ে গরম ধোঁয়া নির্গত হওয়ার মুহূর্তে ফয়সাল সাহেব এক পলক তাকিয়ে বলেন, আমার এক অপরিচিত প্রতিবেশী সালাম সাহেব নাম, তিনি আমাকে বলেছেন আমার পুত্রবধূ আর তার বান্ধবী নাকি রাস্তায় ইফটিজারদের পাল্টা গান ছড়ে। ইফটিজাররা বলে চুমকি চলেছে একা পথে, আর আমার পুত্রবধূ তার বান্ধবী বলে সঙ্গী হলে দোষ কি তাতে? কি তাই তো? অন্তি নির্বাক। মাথা তার বনবন করে ঘুরতে শুরু করেছে এত আমল নামার ভিড়ে।
ইচ্ছে করছে লজ্জায় মাটিতে মিশে যেতে। এই সালাম সাহেব আবার কোথা থেকে উদয় হয়েছিল সেদিন মিরপুরে? সেখানে তো শুধু সে আর পালক ছিল। টঙের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু ইফটিজার তাদেরকে দেখে বেসুরো গলায় গেয়ে ওঠে, চুমকি চলেছে একা পথে। এক মুহূর্ত অবকাশ না দিয়ে অন্তি পালক সঙ্গে সঙ্গে হাঁটার ওপর তাদের পাল্টা জবাব দিতে গিয়ে ওঠে। সঙ্গী হলে দোষ কি তাতে? বেচারা ইফটিজারগুলো ভেবাচাকা খেয়ে যায়। মুহূর্তেই অবাক চাহনিতে তাকিয়ে থাকে দুটো মেয়ের দিকে। অন্তি পালক নিজেদের হ্যাডাম দেখে প্রস্থান নেয়। সেখান থেকে ব্যাস কাহিনী খতম। এর মধ্যে সালাম সাহেব, ও খোদা, লজ্জা ভয় কোনোটাই পাবেন না মা, আমি কাউকে কিছু বলবো না। আপনার জনাবকে ভুলে বলেছিলাম অভিযোগগুলো। সে শোনা মাত্র উল্টো আমাকে প্রশ্নবিদ্ধ করে তার ওয়াইফকে নিয়ে। আমি গসিপ কেন করছি? এটা নাকি মহা অন্যায়? এখন আমি কি করি বলুন? মানুষ সেধে এসে অভিযোগ দিয়ে যায়, আমার কি করার? তবে সমস্যা নেই, আপনি যত খুশি মারামারি করুন, গুন্ডাগিরি করুন। আপনার জনাব, আপনার বাবার আছে ম্যানেজ করার জন্য। বাবা, নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই মা। আমি শিখত দুজনকেই আপনাকে চিনি জানি। চলুন এখন চাটা সার্ভ করে দেই, আপনি নিয়ে যান অতিথিদের সামনে, কেমন? অন্তি আদুরে আহ্লাদে চিনির শিরার মতো গলে যায়। বিয়ে ব্যাপারটাকে তার হঠাৎ করে ভীষণ ভালো লাগতে শুরু করে। এমন দুজন মানুষ ব্যাকবোন হিসেবে থাকলে সংসার নামক কঠিন অধ্যায় পানির মতো সহজ হয়ে যায়। ভয় কিসে মা? আপনি পানি গরম করতে জানেন? জানি তো, এটা খুব সহজ বাবা। দেখি একটু রেসিপি বলুন তো। পানি গরমের রেসিপি? হ্যাঁ। শ্বশুর সাহেবের প্রশ্নে পাশ করার জন্য তৎপর পুত্রবধূ। পানি গরমের রেসিপি বাক্যটা শুনে একটু ভয় ভয় লাগলো। নিজের বুকে সাহস সঞ্চার রেখে শুকনো গলায় বলে, একটা কিছুতে পানি নিয়ে সেটাতে তাপ দিতে হবে, আগুন জ্বালাতে হবে না। ও হ্যাঁ, আগে আগুন জ্বালিয়ে নিতে হবে। আচ্ছা, তারপরে নিভিয়ে দিতে হবে। ফয়সাল সাহেব 6টা কাপে সুন্দর করে চা সাজিয়ে নেন। ফ্রিজ হতে কিছু ড্রাই কেক, ফ্রুট কেক, বাটার কুকিজ বের করে আয়তাকার কাঠের প্লাটারে সারি সারি রেখে দিয়ে বলেন, তারপরে নিভিয়ে দিতে হবে। অন্তি দ্বিধাগ্রস্তে পড়ে যায়। দাঁত দ্বারা নখ খোটার মাঝে পুরো বিষয়টা আবারও অবজার্ভ করে সে। অতঃপর মৃদু স্বরে সিললেনতে বলে ওঠে, বাবলস উঠলে নিভিয়ে দিতে হবে। ফয়সাল সাহেব অন্তির প্রফুল্ল চিত্ত দেখে হেসে ফেলেন। নিজের কার্য শেষ করে মেয়েকে সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ভেরি গুড ভেরি গুড, আমার মেয়ে পাস। আনিশা আর অন্তি রান্নার জগতে বিখ্যাত দুই শেফের জন্য তাদের বাবাকে রান্না মাস্ট শিখতে হবে দেখছি। অন্তি জীবনে প্রথম বাবা নামক কারো হাতের ছোঁয়া নিজ মাথায় পেয়ে অজান্তে আবেগপ্রবণ হয়ে ওঠে। ভীষণ শান্তি শান্তি অনুভব হয় তার মাঝে। ইস, পৃথিবীর সমুদয় ভালোবাসা আজ তার হাতের মুঠোয়। বাবা নামক বটগাছের ছায়া এত বছর পর তার জীবনে এলো। এ যে মেঘনা চাইতেও বৃষ্টি এসে হাজির। তবে নিজেকে লুকিয়ে রাখতে দক্ষ মেয়ে সূক্ষ্ম অনুভূতিগুলো প্রকাশ করে না। ঘোলাটে চোখ জোড়া এক নিমিষে স্বাভাবিক করে ফেলে সে। মিহিসরে বলে, থ্যাংক ইউ বাবা, ওয়েলকাম মা, জানি এগুলো নিয়ে এখন অতিথিদের সার্ভ করুন। অন্তি ট্রেখানা হাতে নিয়ে পা বাড়ায় ড্রয়িং রুমের উদ্দেশ্যে। কিচেন পেরোনো মুহূর্তে হুট করে পিছু ফিরে তাকায় সে। শান্ত চোখে তাকে বলে, ফোন আসাটা কি বাহানা ছিল বাবা? ফয়সাল সাহেব নরম হাসেন। পুত্রবধূর তীক্ষ্ণ বুদ্ধিতে ধরা দিয়ে বলেন, হতে পারে কিছু একটা। বাহ, দারুণ তো, একদম পারফেক্ট ব্লেন্ড, অসাধারণ অসাধারণ। প্রথম চুমুকে ভূয়সী প্রশংসায় ভেসে আসে অতিথিদের হতে। মিসেস আদিবার মনে ভয় কাটে অবশেষে। এতক্ষণ চিন্তায় চিন্তায় মশগুল হয়ে পড়েছিলেন তিনি। তার ছেলের বউয়ের হাতে চা তার ভাই বোনদের ভালো লাগবে কিনা, আদৌ মুখে তোলা যাবে কিনা। যদি খারাপ হয় তাহলে তো মান সম্মান শেষ। নানান ভয়ে অস্থির হয়ে উঠেছিলেন, কিন্তু না, মনের ভয় তার মনেই রয়ে গেছে। এদিকে পুত্রবধূ তার পাশমার্ক তুলে ফেলেছে খাতায়। চা খাওয়ার পর সবার মুখভঙ্গি বলে দিচ্ছে, ভালো হয়েছে চা, ঠিক আছে সবকিছু একদম আপা। মিষ্টি বৌমার হাতে মিষ্টি চা দারুণ। মিসেস আদিবা সন্তুষ্ট হন। হাসি মুখে অন্তির দিকে তাকে বলেন, নানুমণিকে দাও, আমি চাটা খাবো না, পান মুখে আমার, তোমরা খাও। চা প্রস্তাব প্রত্যাখ্যান করে সায়রা খানও অবিশ্বাস্য দৃষ্টিতে নাতনির দিকে তাকিয়ে থাকেন। তার নাতনি বানিয়েছে চা, আবার সেই চা এত ভালো হয়েছে যে প্রশংসার বন্যা বইছে।
এটা কখনো অসম্ভব, অথচ তার নাতনিকে যদি বলা হয় ভাত রান্নায় লবণ দেয়া হয়, সরল মনে বিশ্বাস করে নিবে সে। চোখের ইশারায় অন্তিকে কাছে ডাকেন তিনি, পাশে বসার ইঙ্গিত দিয়ে চাপা স্বরে বলেন, তোরে নির্ঘাত জিনে ধরেছে, এই চা জিনে এসা বানাই দিয়ে গেছে। তুই যে জীবনও বানাস নেই সেইটা আমি খুব ভালো করে জানি। সেমনি বনে জঙ্গলে ঘুরে ঘুরে জিনের কবলে পড়ছস, এক্ষুনি তোরে কবিরাজ বাড়ি নিয়ে যাবো। নানু কয়ে লাভ নেই। কেউ যদি আমার গলার নিচে ছুরি ধইরাও কয় এই চা তুই বানাইছ স্বীকার করতে, আমি হ্যারে কমো দাও কোরবান, তাও আমি বিশ্বাস করব না। এত কনফিডেন্স তোমার? কনফিডেন্সের গাট্টি বসকা। তোর চা খাইয়া মানুষ দাঁত কপাটি বাইর কইরা কইব, সিসি এইটা কোনো চা হইল, এর চাইতে তো ড্রেনের পানি মজা। সেইখানে করতেছে এমন প্রশংসা, ঝামেলা তো নির্ঘাত আছে। নানুর অপমান লাগে না গায়ে অন্তির, এই অপমান সে নিত্যদিনই শোনে। অন্তরালে দীর্ঘশ্বাস ফেলে সে সবার মজা করে চা খাওয়া দেখে। কে চা বানিয়েছে সেটা মুখ্য বিষয় নয়, তাকে যে কেউ প্রশংসা করছে এতে ভীষণ খুশি। চঞ্চল রমণী মনের মধ্যে ফুরফুরে হাওয়া বয় শব্দ করে, চা আসুন দুলা ভাই, আপনার বৌমা তো ফাটিয়ে দিয়েছে একদম। বাহ, তাই নাকি? ফয়সাল সাহেব সোফায় বসে নিজের চায়ের কাপটা নিয়ে আয়েশ করে চুমুক টানেন। স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলেন, ফার্স্ট ক্লাস মা। অন্তি শ্বশুর সাহেবের এত নিখুঁত অভিনয় দেখে অবাক না হয়ে পারে না। চতুরভাবে সমস্ত ম্যানেজ করেছেন বিষয়টা তিনি, অথচ এর হিতে বিপরীতে হলে আজ তাকে মুখ দেখাতে হতো না। মনে মনে কৃতজ্ঞতা জানাতে জানাতে বেকুল হয়ে ওঠে। চুরি পাখি একদম শিখতের বউয়ের গুণ আছে বলতে হবে। সায়রা খানম মুখ লটকিয়ে বিড়বিড় করে বলেন, গুণ দিয়ে ভরপুর। এত মাথায় তুইল না মা, সত্যি সত্যি গুণের কথা জানলে গলায় ফাঁস দিয়ে মইরা যাইতে ইচ্ছে করব। 12 সেপ্টেম্বর বেলা 11টা, হাইওয়েতে গাড়ি সাইড করে দাঁড় করিয়ে ধুধু সবুজ প্রান্তরের বুকে নেমে পড়েছে অন্তি পালক। আঙুলে আঙুল রেখে ঝিরিঝিরি নির্মল বাতাসে গুটি গুটি পায়ে হেঁটে চলেছে দুজনে। রিসেপশনের শেষ মুহূর্তের শপিং শেষে বাসায় ফেরা পথে হঠাৎ করে চঞ্চল চড়ুই পাখির মনে হয়েছে প্রকৃতির সাথে দূরত্ব তৈরি হয়েছে তার। তা আবার যেই সেই দূরত্ব নয়, কঠিন দূরত্ব একেবারে। এ যে মানা দেয়। তাই তো চলন্ত পথে গাড়ি থামিয়ে প্রকৃতির স্নিগ্ধ ঘ্রাণে বাঁধনহারা প্রেমিকা নিজেকে করেছে বিসর্জন। অদূরে কলকলিয়ে বয়ে চলেছে বুড়িগঙ্গা নদীর জল, রোদের ঝিলিক এসে লাগছে চোখে। সারি সারি ইউক্যালিপটাস গাছের মেলা পেরিয়ে দুজন রমণী এগিয়ে চলেছে সামনে। উদ্দেশ্য নদীর কোল ঘেঁষে ওই পাথুরে উঁচু ডিবিটায় গিয়ে বসা। ঘণ্টাখানিক সময় গ্রাস করে চোখের তৃষ্ণা মিটিয়ে তবে প্রস্থান নিবে তারা যান্ত্রিক শহরের দিকে। কিছু বলতে চাই তোকে শুনবি, বিয়ের পর ফর্মালিটি মেনটেন করে কথা বলতে হয়। দূর, তা হবে কেন? তাহলে পারমিশন নিচ্ছিস যে? অন্তি ঠোঁট চেপে হেসে ফিসফিসে বলে, এটা একটা সফট ম্যাটার রিলেটেড টু দ্য লেফট সাইড অফ দ্য চেস্ট। একটু তো পারমিশন নিতেই হয়। ডু অ্যাবাউট ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট লাভ? ইয়েস, অন্না সে সামথিং অ্যাবাউট লাভ। পালক সরু চোখ করে হাঁটা থামিয়ে অন্তির দিকে তাকায়, সংশয় মাখা চাহনি নিক্ষেপ করে বলে, মানে? অন্তি নদীর কোল ঘেঁষে থাকা একটা নিচু ডিবির ওপরে বসে। সামনের উঁচু ডিবিটায় পালক মুখোমুখি হয়ে বসতে হাত দুটো নিজের হাতের মুঠোয় বন্দি করে ফেলে সে। চোখে চোখ রেখে ধীরলয় বলে, সত্য স্বীকারোক্তি চাই। নাফিস ভাইয়াকে ভালোবাসিস তুই? ভালোবাসা মিথ্যা হয় কখনো? সাময়িক ভালো লাগাও তো হতে পারে। ভালো লাগার ভালোবাসা? ভালো লাগা নয়, ভালোবাসা। শিওর? পালক মলিন হেসে চোখের পাতায় আশ্বস্ত করে মাথা নাড়ায়। চেপে রাখা ঠোঁট জোড়া উন্মুক্ত করে নির্মেট স্বরে বলে, বাট আই থিঙ্ক আমি পজিটিভ ফিডব্যাক পাবো না। পাওয়া উচিত নয়। তোর ভালোবাসা ভুল সময়ে ভুল ক্ষেত্রে হয়েছে। এটার পজিটিভ ফিডব্যাক আসা মানে অপরজনকে কঠিনভাবে ঠকানো। আমি চাই না এমন কিছু হোক। ভালোবাসা খুব দামি একটা অনুভূতি। ভালোবাসাকে সবসময় নিখুঁত রাখতে হয়, যত্নে রাখতে হয়। এত নিয়ম মেনে কি ভালোবাসা হয়? নিয়ম মেনে ভালোবাসায় পড়তে হয়। আমি একজনকে পছন্দ করি তার মানে এই নয় যে আমার তাকেই ভালোবাসতে হবে।
বা তার উচিত আমাকে যে কোনোভাবে ভালোবাসা। আগে জানতে হবে সে মানুষটার জীবন অন্য কেউ আছে কিনা, সে আমার জন্য উপযুক্ত কিনা। আমি তো জানতাম না তার জীবনে অন্য কেউ আছে, জানলে নিশ্চয়ই নিজেকে সরিয়ে নিতাম। এখন তো জেনেছিস তার আগেই ভালোবাসা হয়ে গিয়েছে। এটা কি সত্যি ভালোবাসা এত দ্রুত? পালক অন্তির হাতের মুঠোর দিকে তাকিয়ে চোখ রেখে ক্ষীণ হাসি ফুটে বলে, আই অনেস্টলি হ্যাভ নো আইডিয়া হাউ আই ফিল ফর হিম সো ফাস্ট। কিন্তু বিশ্বাস কর, আমার মন বলে তাকে আমি ভালোবেসেছি। ভালোবাসা যদি নাই হতো তাহলে সেদিন দুজনকে একসাথে দেখে আমার ভীষণ কান্না কেন পেয়েছিল। কেন আমি খাবারটুকু গিলতে পারিনি, কেন সব কিছু ফেলে আমি চলে এসেছিলাম বাসায়। সবসময় একটা খারাপ লাগা কেন আমাকে ভর করে চলেছে। ওই দিন অ্যাক্সিডেন্টে সুহা নামক মেয়েটাকে দেখে ওকে আমি বুঝতে পেরেছি, ইট ইজ শেমফুল বাট মাই লাভ ইজ জিনুইন। অন্তি পালকের মুঠোবন্দি হাত মুক্ত করে দিয়ে গভীর নিঃশ্বাস ফেলে। উড়ন্ত চুলগুলোকে কানের পিঠে গুজে নদীর দিকে মুখ করে বসে বলে, তুই অল্প কিছুদিনের অনুভূতিতেই এতটা নিজেকে জড়িয়ে ফেলেছিস, কান্না পর্যন্ত করেছিস, শেয়ারিং জিনিসটাকে মনে মনে হেট করেছিস। নাফিস ভাইয়ের পাশে অন্য কেউকে দেখতে পারছিস না। তাহলে 6 বছরের একটা সম্পর্কে সুহা নামক মেয়েটা কিভাবে মেনে নিবে? বাট এনি চান্স সে যদি জানতে পারে বিষয়টা কেমন হবে? হোয়াট জাস্ট সুহা? পৃথিবীতে কোনো মেয়েই তার কমফোর্ট জোনকে অন্য কারোর সাথে শেয়ার করবে না, কখনোই না। আমিও এর ব্যতিক্রম নই। আমার নেভিয়ান সাহেবকে নিয়ে যদি কোনো মেয়ে টানাটানি করে, আমি ডিরেক্ট একদম মেরে ফেলবো তাকে। কোনো রকমের ফর্মালিটি শো করব না, ডিরেক্ট মেরে ফেলবি? আনডাউটলি। আমি ভালো মানুষ নই যে হাতে পায়ে ধরে বলবো, প্লিজ তুমি আমার নেভিয়ান সাহেবকে ছেড়ে দাও, এভাবে আমাদের মাঝে এসো না। এতটা সিরিয়াস তুই? ওয়ার্ডস ক্যান নট ডিসক্রাইব হাউ পজিটিভ আই অ্যাম অ্যাকচুয়াল। ইউ নো, আমি আমার মূল্যবান জিনিসগুলোর শেয়ারিং পছন্দ করি না। এমনটা হওয়া উচিত। অন্তি নদী হতে দৃষ্টি সরিয়ে এনে পালকের দিকে তাকায়, শান্ত গলায় বলে, তাহলে কন্ট্রোল কর নিজেকে, নিজের আত্মসম্মানটাকে ধরে রাখ। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজগুলোর মধ্যে একটি হচ্ছে তৃতীয় পক্ষ হয়ে একটা সুন্দর সম্পর্কে নষ্ট করে দেয়া। কি দরকার নিজেকে সে নিকৃষ্ট কাজে সামিল করা? আমি তোর ভালোবাসাটাকে মোটেও নিচু চোখে দেখছি না। তোর ভালোবাসাটা তোর কাছে যেমন জিনুইন, আমার কাছেও ঠিক তাই। আমি তোর চোখ দেখে বুঝতে পারছি। কিন্তু ওই যে বললাম, ভুল সময় হয়ে গেছে। ভুল তো সব সময় ভুলই থাকে, তাই না? আমি কখনো ওদের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে ঢুকবো না। এতটা নিচু মানসিকতা আমার নেই। আমি জানি তুই এটা করবি না, কিন্তু আমি তো আমার বেস্ট ফ্রেন্ডকে চিনি। এরপর নিজের মনকে কন্ট্রোল করতে হবে, ওই বিষয়টা থেকে নিজেকে বের করে আনার ট্রাই করতে হবে। ভালোবাসার কোনো দোষ ত্রুটি থাকে না, দোষ ত্রুটি থাকে মানুষের। আমরা আমাদের ব্যর্থতাগুলো ভালোবাসার উপরে চাপিয়ে দিয়ে নিজেদের নির্দোষ দাবি করি সব সময়, কিন্তু কখনো বুঝতে চেষ্টা করি না আমাদের দ্বারা নিয়ন্ত্রিত অনুভূতিকে কিভাবে আমরা প্রশ্নবিদ্ধ করি। আমরাই আমাদের ক্ষতি করি, কিন্তু নাম দেই ভালোবাসার। সুহা যদি এসে বলে, পালক তোমার বিছানা ছানা, বিড়াল ছানা মান্ডিকে আমি নিয়ে নিতে চাই, দিবি না? মোটেই না। অন্তি ফিক করে হেসে ওঠে পালকের নিরেট না স্বীকারোক্তিতে। হাত চেপে ধরে বলে, একটা জলজান্ত মানুষকে তাহলে সে কেন দিবে তোকে? পালক বিনা মেঘের গর্জনে ফুপিয়ে কেঁদে ওঠে। না পর ব্যথাটুকু গিলে ঠোঁট উল্টে অশ্রুসিক্ত নয়নে বলে, চাই না আমি। তাহলে উল্টাপাল্টা কোনো কথাও বলা যাবে না ওদেরকে নিয়ে। সেদিন বলেছিলি টিকবে না, রাগে বলেছিলাম ওটা। আনন্দে রাগে কোনো কিছুতেই কিছু বলা যাবে না। নিজের ভেতরটাকে পরিবর্তন করতে হবে, মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে। স্যাক্রিফাইস করে সবাই খুশি কিন্তু হতে পারে না। কেউ কেউ স্যাক্রিফাইস করে ঠিকই, কিন্তু সারা জীবন আফসোস করে সবাইকে শুনিয়ে বেড়ায়, সিম্পেথি নেওয়ার ট্রাই করে। এটাকে স্যাক্রিফাইস বলে না, এটা হচ্ছে শো অফ। তুই জীবনে এমন স্যাক্রিফাইস করে যেটা তোকে আরও স্ট্রং করে তুলবে, যেটা নীরবে হবে, কেউ জানবে না, কেউ বুঝতে পারবে না, বরং তুই নিজে স্যাটিসফাই হবি। আই উইল চেঞ্জ মাই মাইন্ডসেট অবভিয়াসলি। অন্তি পালকের ভেজা চোখে চোখ মুছে দিয়ে স্বতঃস্ফূর্ত হাসি চেপে বলে, থ্যাংক ইউ সো মাচ। একটু কষ্ট হবে ঠিক,
বাট আমার দ্বারা কারো ক্ষতি না হোক শিওর। জগতে নিয়ম কি জিনিস, না চাইলে সব জিনিস মেলে, চাইতে বসলেই হাতছাড়া। পালক দুহাতে চোখ মুছে নাক টানতে টানতে বলে, কবি হয়ে যাচ্ছিস দিন দিন। আমার নয়, এটা আশাপূর্ণা দেবীর কথা। ডিপ মিনিং ওয়ার্ডস। আই অ্যাম এ প্রাইম এক্সাম্পল অফ দ্যাট। ভালো কেউ আসুক তোর জীবনে, তোর এই সূক্ষ্ম ব্যথাগুলোকে দূর করে দিক সে। আমি কেন ভালোবাসা পাই না? জানা অজানে ঠকে যায় প্রতিবার। দুঃখ যেমন আসে সুখের স্বাদ বোঝানোর জন্য, তেমনি ঠকে যাওয়ার অনুভূতি বোঝায় আমাদের জিতে যাওয়ার আনন্দ। একদিন জিতবি তুই অবশ্যই। নিরন্তর নদী প্রবাহের মতো পালকের চোখ হতে দুফোঁটা অশ্রু প্রবাহিত হয়ে যায় চুপিসারে, বিবর্ণ মুখরেখায় ফুটে ওঠে স্বল্প সময়ের কঠিন এক প্রেমের হেরে যাওয়া গল্প। নিজেকে সংবরণ করে নেয়ার প্রতিজ্ঞা করে সে মনে মনে। অন্তির কথার সাথে মস্তিষ্ক তার সায় মিলিয়ে বলে, সবসময় পাওনা করে সঠিক হিসেব করতে নেই জীবনে। কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয় বিনা অজুহাত দেখিয়ে। কারো ভাগের জিনিস তো কারো নয়, হোক সেটা মায়াময় আকর্ষণধারী। সীমাবদ্ধতা থাকা উচিত অনুভূতি প্রকাশে। ওয়েট, ফোন এসেছে। অন্তি জিন্স প্যান্ট হতে ফোন করে স্ক্রিনের নামটা ভাষা দেখে একটুখানির জন্য হলেও থমকায়। নাজুক চোখে পালকের দিকে তাকাতেই পালক ভুরু জোরে উঁচিয়ে বোঝাতে অন্তি শুকনো ঠোঁট ভিজে বলে, হোয়াট এ টাইমিং, নাফিস ভাইয়া ফোন করেছে। তো অবাক হওয়ার কি আছে, কথা বল, আমি একটু দূরে সরে যাব। আরে না, স্টে হেয়ার। অন্তি কি মনে করে ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়, হাতের তালুতে রেখে কণ্ঠ নামিয়ে বলে, জি ভাইয়া বলুন। তুমি কি ফিরে আসছো? একটু কথা বলা যাবে? শিওর। ফোনের অপর পাশ হতে কিছু সেকেন্ডে নীরবতা ভেসে আসে, অতঃপর পুরুষ কণ্ঠে সুস্পষ্ট স্বরে বলে ওঠে, অন্তি আমার পাশে সুহা আছে। অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হাউ টু অ্যাপ্রোচ দিস টপিক, ইটস অকওয়ার্ড ফর মি। বিজি ভাইয়া, তুমি প্লিজ সুহাকে একটু মেক শিওর করো আমার সাথে তোমার বান্ধবী পালকের কোনো সম্পর্ক নেই। সেদিনের অ্যাক্সিডেন্টের ঘটনায় ওটা নিয়ে। অন্তি নাফিজের কথা শেষ হওয়ার আগেই পালকের দিকে এক নজর তাকে বলে, ওকে বুঝতে পেরেছি, আপনি কাইন্ডলি ফোনটা সুহাকে দিন। শুনতে পাচ্ছি আমি। অন্তি অপরপৃষ্ঠ ফোন লাউডে। অন্তি সুহার ভাঁজ পেতে দৃঢ় গলায় বলে, ভাইয়াকে সন্দেহ করার প্রয়োজন নেই সুহা, পালকের সাথে ওনার কোনো সম্পর্ক নেই। সত্যি বলছো? সম্পর্ক নিয়ে মিথ্যা বলবো কেন? তোমার ফ্রেন্ড সেদিন তাহলে ওই কথাগুলো কেন বললো? ওকে দেখেই বোঝা যাচ্ছিল নাফিজের প্রতি আপসেট। কোনোভাবে কি পালক নাফিজকে পছন্দ করে? তাহলে পছন্দ অপছন্দের বিষয়টা সবসময় মানুষের কন্ট্রোলে থাকে না, এটা যে কোনোভাবে বা যে কোনো পরিস্থিতিতে হয়ে যেতে পারে। তুমি প্লিজ প্যারা নিও না, নাফিজ ভাইয়াকেও সন্দেহ করো না, এমন কিছুই হয় না। তার মানে আমার ধারণা সঠিক। পালকই রিয়েলি সরি ফর দ্যাট। ও জানতো না নাফিজ ভাইয়ের সাথে তোমার রিলেশন, জানলে কখনই এরকম প্রতিক্রিয়া জানাতো না। ফোনের অপর পাশ হতে সুয়া ক্ষুব্ধ স্বর ছড়িয়ে বলে, মেন্টালি সিক তোমার ফ্রেন্ড, ওকে মানা করে দিবে নেক্সট টাইম যেন নাফিজ কিংবা আমার ধারণা ঘেঁষে কোনো রকম উল্টাপাল্টা কথা না বলে। এসব গায়ে পড়া মেয়েদের আমি কিন্তু টলারেট করব না। বি কেয়ারফুল উইথ ইয়োর ওয়ার্ডস সুহা। তোমার রাগ হওয়াটা ভীষণ স্বাভাবিক, তাই বলে এমন কিছু বলো না যেটা অপরজনকে হার্ট করে। মানুষ না জেনেই ভুল করে, আর আশা করি তোমাদের 6 বছরে যে বিশ্বাস তৈরি হয়েছে একে অপরের প্রতি, সেটা একেবারেই ঠুনকো নয় যে একটু এদিক সেদিক হলেই সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। নিজেরা ঠিক থাকলে পুরো দুনিয়া ঠিক থাকবে। আমরা একদম ঠিক আছি, বাট আমি সত্যি তোমার ফ্রেন্ডের থেকে এটা আশা করিনি। অন্তত তোমার ফ্রেন্ডের থেকে সিক্ত ভাইয়ের চয়েস সবসময় আপার লেভেলে থাকে, সেখানে তোমাকে দেখে ভীষণ খুশি হয়েছিলাম। বাট ইয়োর ফ্রেন্ড, হু আর ইউ টু জাজ সামওয়ান উইদাউট নোয়িং দেয়ার স্টোরি? অবভিয়াসলি ইউ হ্যাভ নো রাইটস। অন্তির চড়ানো গলার আওয়াজ পেয়ে সুহা মিয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজেকে ধাতস্থ করে বলে, আমি জাজ করছি না, বাট আমার সিচুয়েশনটা তো বুঝবে। মেয়ে হিসেবে আমি তোমার সিচুয়েশন বুঝেছি, এবং ইন ফিউচার তোমাদের যেন আমার দ্বারা কোনো রকম ক্ষতি না হয় সেটাও ক্লিয়ার করছি। আমার মনে হয় দ্যাটস এনাফ। তোমরা নিজেরা নিজেদের সম্পর্ককে আরও বেশি একটু যত্ন করো, এসব সন্দেহ তো তখন আসবে না।
সুহা কিঞ্চিত বাঁকা হেসে বলে, আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা আমাদের সম্পর্কে নিয়ে যথেষ্ট কনসার্ন। আমাদের মতো রিলেশন আজকাল কারো হয় না। 6টা বছর কম নয়, কিন্তু মানুষ যেখানে 1 মাস সম্পর্ক টিকে রাখতে পারে না, সেখানে 6 বছর মুখের কথা নয়। আমরা আমাদের জানে বেস্ট কাপল হতে চলেছি আমাদের জন্যে, এমনকি তোমাদের থেকেও। সুহা প্লিজ। নাফিজের পাশ হতে কণ্ঠস্বর শুনে অন্তি ঠোঁট কামড়ে হাসে। প্রেমিকরা বাঁধভাঙা প্রেমের গল্পে প্রেমিক সাহেব নিজেরই হয়তো কিছুটা অস্বস্তি বোধ করছে। ওকে, বেস্ট অফ লাক। রিসেপশন সিরিমনিতে দেখা হচ্ছে তাহলে, শিওর। অন্তি কান হতে ফোনটা রাখতে না রাখতে পালক এতক্ষণে নীরবতা ভেঙে উঠে দাঁড়ায়। সমস্তটা শ্রবণ শেষে থমথমে গলায় হাঁটা ধরতে ধরতে বলে, অতিরিক্ত বাহাদুরি রিলেশন নিয়ে এজন্যই সেদিন বলেছিলাম টিকবে না। যাচ্ছিস কোথায়? বাসায়। কি করবি? রুমে গিয়ে 10 ডিগ্রিতে এসি অন করে কমফোর্টার মুড়ে দেবদাস মুভি দেখবি তুই? অন্তি ঠোঁট ফুঁড়ে নিঃশ্বাস নিয়ে বলে, না আমার কাজ আছে, দেন গুড বাই। আইফা গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ধানমন্ডি, দুপুর 1টা। মাথা উঁচু 9তলা বিল্ডিংয়ের স্বত্বাধিকারী এমডি নওশাদ চৌধুরীর কর্মস্থলে চলছে লাঞ্চ ব্রেক। 3য় তলার ক্যান্টিন কানে কানে পূর্ণ কর্মজীবীদের ভিড়ে। অন্তি হাত ঘড়িতে সময় দেখে একটা টেক অ্যাওয়ে জুস নিয়ে লিফটের দিকে পা বাড়ায়। উদ্দেশ্য তার বাবার সাথে সাক্ষাৎ করা। লাঞ্চ ব্রেকে ফ্রি থাকে জন্য এই সময়টা বেছে নিয়েছে সে। যদিও তার নিজের হাতে সময় কম, এখান থেকে বাসায় ফিরে সবকিছু গুছিয়ে নিতে হবে। আজকে রাতেই সপরিবারে রওনা হবে রাঙামাটির উদ্দেশ্যে। নানু, খালামণি, শ্বশুর সাহেব, শাশুড়ি মা, আনিশা আপু আর তার পরিবার সব একই সাথে রওনা হবে। শুধুমাত্র পালক আর তার ব্যস্ত বাবা মা কাল সকালে যাবে। বহু কষ্টে সময় মিলিয়েছেন পালকের বাবা মা। মেয়ের ঘনিষ্ঠ বন্ধুর জীবনের বিশেষ একটা দিন তারা মিস করতে চান না কোনোভাবে। লিফট বটমে 7তলা প্রেস করে অন্তি জুস খেতে খেতে নিজ ভাবনায় মত্ত হয়ে ওঠে। সর্বাবস্থায় নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবে বলেও মন স্থির করে। আজ সে কিছু ভাঙবে না, রাগারেগি চিল্লাচিল্লিও করবে না। পুরোটা সময় শান্ত মেজাজে নিজেকে ধরে রাখবে। কঠিন প্রতিজ্ঞা এর মাঝেই পৌঁছে যায় তার গন্তব্যে। লিফট হতে বেরিয়ে জুস কাপটা বিনে ফেলে বাবার কেবিনের দিকে রওনা হতেই পিছন থেকে ভেসে আসে, এক্সকিউজ মি ম্যাম, হোল্ড এ সেকেন্ড প্লিজ। অন্তি কেবিনে ঢোকা মুহূর্তে পিছু ডেকে ফিরে তাকায়। বাবার কেবিনের পাশে সোনালি চকচকে কাঠের রিসেপশনে এরিয়া হতে বেরিয়ে আসে একজন নারী। শুকাদে পরনে তার শাড়ি, হাতে পেন। উইদাউট পারমিশন স্যারের রুমে প্রবেশ করা নিষেধ। এক্ষেত্রে কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। আপনি আমার সাথে এসে আইডেন্টিটি ক্লিয়ার করুন প্লিজ। অন্তি কিছু সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে নিরুত্তর ভঙ্গিতে পিছু হাঁটা ধরে রিসেপশনিস্টের সাথে। সুসজ্জিত রিসেপশন কাউন্টারের কাছে এসে দাঁড়াতে আশপাশে তাকিয়ে দেখে বিস্তৃত 7তলা ফ্লোর প্রায় ফাঁকা। সবাই প্রায় লাঞ্চে। অদূরে 2-3 জন নারী পুরুষ কর্মরত তাদের নিজস্ব কাজে। আপনার নাম? অন্তি চারপাশ হতে দৃষ্টি সরিয়ে মিষ্টি হেসে বলে, নিউজ আপ। সরি ম্যাম। আইফাতে নতুন? রিসেপশনিস্ট নারীটি সাবলীল ভঙ্গির প্রশ্নের পিঠে কিছুটা দ্বিধা মিশ্রিত স্বরে বলে, জি। ইটস গোয়িং টু বি এ মান্থ। ওয়েল, আমি এমডি নওশাদ চৌধুরীর মেয়ে। পরিচয় পর্ব উন্মুক্ত হতেই রিসেপশনিস্ট মেয়েটি অপ্রস্তুত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে অনুযোগ মাখা চাহনিতে তাকিয়ে বলে, সরি ম্যাম, আমি চিনতে পারিনি। অ্যাকচুয়ালি ইটস টোটালি ওকে, ডোন্ট প্যানিক। স্যারের মিটিং চলছে ম্যাম, আমি কি ইমার্জেন্সি কল করব? অন্তে হাত ঘড়িতে সময় দেখে বলে, শেষ হবে কখন? এই তো শেষের দিকে। আচ্ছা, তাহলে কল করার দরকার নেই, আমি ওয়েট করছি। থ্যাঙ্কস ম্যাম, প্লিজ টেক সিট। রিসেপশন এরিয়ায় সজ্জিত সেকশনাল সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে অন্তি। সময় কাটানোর জন্য পকেট হতে ফেন বের করে মগ্ন হয় তাতে। ম্যাম, টি অর কফি? নাথিং টু আর্জেন্ট, থ্যাংক ইউ। প্রায় 6 মিনিট অপেক্ষা শেষে এমডি সাহেবের কেবিন হতে বের হয় 4-5 জনের একটা টিম। তন্মধ্যে 2 জন ফরেইনার দেখেই বোঝা যায়। প্রত্যেকের হাতে সুটকেস, ফাইলপত্র। সুস্থির ভঙ্গিতে একে একে সবাই লিফটের দিকে এগোতেই অন্তি উঠে দাঁড়ায়। বড় দেয়াল ঘড়িতে চোখ বুলিয়ে সরাসরি চলে যায় বাবার কেবিনে। মে কামিন। পরিচিত কণ্ঠের স্বর পেতেই ল্যাপটপ হাতে চোখ তুলে তাকান নওশাদ সাহেব। অন্তিকে দেখা মাত্র হাতের কার্য থামিয়ে ভারী গলায় বলেন, কামিন। অন্তি বিশালাকার কেবিনে প্রবেশ করা মাত্র নওশাদ সাহেব তার পিএ
সামিতকে চোখের ইশারায় ডেস্ক হতে কাচের সমস্ত সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সামিত স্যারের নির্দেশনা পাওয়া মাত্র তড়িঘড়ি করে কাচের গ্লাস হতে শুরু করে পেপারওয়েট, ফ্লাওয়ার ভাস সহ সবকিছু সরিয়ে নেয়। অন্তি ঠোঁট চেপে যৎসামান্য হাসে তার বাবার আগাম সতর্ক হওয়া দেখে। তার মানে উনি নিজেও নিশ্চিত মেয়ের সাথে কথোপকথনে হাঙ্গামা লাগবেই কোন না কোনোভাবে। টেক সিট, থ্যাঙ্কস। অন্তি চেয়ার টেনে নওশাদ সাহেবের সম্মুখে বসে। পিয়ে কেবিন হতে বের হয়ে যেতে শান্ত গলায় বলে, কথা বলার জন্য কিছু সময় প্রয়োজন আমার। বলতে পারো, শুনছি। খুব ব্যস্ততা চলছে কি? খুব একটা নয়, কিছু বলতে চাও? অন্তি কিছুটা সময় নিয়ে গভীর শ্বাস টেনে নেয়। বাবার চোখে চোখ রেখে মৃদু গলায় বলে, আমাদের রিসিপশনে কি তোমাকে পাচ্ছি? আমার উপস্থিতি থাকার তো কোনো প্রয়োজন দেখছি না। আমার ক্ষেত্রে তোমার প্রয়োজন থাকবে না, ইটস ভেরি নর্মাল, বাট অ্যাজ এ ফাদার একটু তো ফর্মালিটি দেখানো উচিত। ফর্মালিটি বলছো? সরি, রেসপন্সিবিলিটি বলতে পারছি না, কারণ এটা আমি কখনো পাইনি তোমার থেকে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। নওশাদ সাহেব মেয়ের অকপটে কথার ভাষে গম্ভীর কণ্ঠে বলেন, তোমার কি সব ক্ষেত্রে আমাকে দায়ী করতে হবে? মিথ্যা বলছি কি কিছু? আমাকে নিয়ে এতই যখন তোমার অভিযোগ, তাহলে কেন যেতে বলছো? অন্তি ক্ষীণ হেসে বলে, ওই যে বললাম ফর্মালিটি। আমি চাই না ওনার ফ্যামিলি কোনো কিছুতেই প্রশ্নবিদ্ধ হোক। ওনাদের গেস্টরা আমার বাবার সন্ধান করুক। মেয়ের বাবা কি নেই এই কথাটা যেন শুনতে না হয় তাদের। আফটার অল আমার ফ্যামিলির সম্মানটা আমাকেই তো দেখতে হবে। নওশাদ সাহেব গম্ভীর ভাব ছেড়ে স্মিত হেসে বলেন, অনেক বড় হয়ে গিয়েছে দেখছি। মান সম্মান নিয়েও ভাবো এখন। বাবাকে জাস্ট ফর্মালিটি রক্ষায় আমন্ত্রণ করতে এসেছে, গুড। অ্যাকচুয়ালি প্রয়োজনে তোমার আমার কথা মনে পড়ে, অন্য সময় তুমি ডিসিশন একাই নিতে পারো। আমাকে এমনটাই যে শিখিয়েছো তুমি, আমার ব্রেইন এমনভাবেই সেট আপ করেছো যে আমার কাছে বাবা মানে আর্থিক চাহিদা ফুলফিল করা, একান্ত প্রয়োজন তাকে রিমাইন্ড করা, দ্যাটস ইট। যদি আমাকে মেয়ে হিসেবে একটু ভালোবাসতে, কেয়ার করতে, আমি কি শুধুমাত্র আমার প্রয়োজনে উল্লেখ করতাম? আমার ইচ্ছে করে না সবার সামনে নিজের বাবার পরিচয় দিতে, সবাইকে বলতে আমার বাবা আছে। কেন আমাকে ফর্মালিটি রক্ষা করতে তোমাকে বলতে হচ্ছে ইউ নো বাবা? একটা মেয়ে হিসেবে এই কাজটা কতটা কঠিন। সবসময় একপাক্ষিক বিচার করাটা কি রুলস হয়ে দাঁড়িয়েছে? তোমাকে তো আমি কোনোভাবেই সমস্যায় রাখিনি। যখন যেটা চেয়েছো সেটা দিয়েছি, তোমার চাওয়ার চেয়ে দ্বিগুণ দিয়েছি। তোমার চাহিদা ছিল ছোট, বাট আমি তোমাকে অলওয়েজ বেশি দিয়েছি। এরপরেও এত অভিযোগ? এক্স্যাক্টলি, আমার চাহিদা ছিল সবসময় ছোট। আমি কখনোই টাকা পয়সা লাক্সারি লাইফ চাইনি। আমি চেয়েছি অন্য কিছু যেটা আমার দরকার ছিল, কিন্তু সেটা আমি পাইনি। একজন মানুষের বেঁচে থাকার জন্য কি শুধু টাকারই প্রয়োজন হয়? একটা 12-13 বছরের বাচ্চার জীবনে কি টাকাটাই মুখ্য ছিল? আমি জন্মকাল থেকে মা হারা একটা মেয়ে। আমি একটু ভালোবাসা পাওয়ার জন্য ধুকে ধুকে মরেছি। নানু খালামণি যদি না থাকতো আমি তো জলে ভেসে যেতাম। নামি দামি একটা অরফানেজ ট্রাস্টে তুমি আমাকে শিওর রেখে আসতে। তোমার প্রেজেন্ট ওয়াইফকে খুশি করতে তুমি যা খুশি করতে পারো, শুধুমাত্র খালামণির কারণে তুমি তা পারোনি। অন্তি দম ফোরে নিঃশ্বাস নিয়ে নিজের ঘোলাটে চোখ দমিয়ে চাপা কণ্ঠে বলে, আই এম রিয়েলি সরি। প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে ফেলেছি। এসব বলে অবশ্য কোনো লাভ নেই। এনিওয়ে, আমি কি আশা করব তুমি যাবে? নো। হোয়াই? মিসেস চৌধুরীর কারণে? নো, এটা একান্তই আমার সিদ্ধান্ত। তোমার ঘৃণা মাখা চোখে আমি ভালো সাজতে চাই না। অন্তি ঠোঁটের উপর ঠোঁট চেপে নিজেকে ধাতস্থ করে ভেজা গলায় বলে, তোমার এত বড় ব্যর্থতার দায় আমাকে এখনো বইতে হচ্ছে। স্কুল লাইফ থেকে ভার্সিটি লাইফ একা একা হ্যান্ডেল করেছি। স্কুলে যখন প্যারেন্টস মিটিং, অ্যানুয়াল ফাংশন হতো, সবাই সবার বাবা মাকে নিয়ে আসতো, বাট আমি থাকলাম অলওয়েজ একা প্রেজেন্ট। নানু খালামণি গেলে সবাই বলতো হোয়াই দেম। আমার বাবা মা কোথায়? এত প্রশ্নের জবাবদিহি দিতে না পেরে আমি আর কাউকে কিছু বলতাম না। সেই থেকে আমার একা চলা শুরু। ভার্সিটি শেষ করলাম তুমি জানলেই না, অথচ স্নেহার সব কিছুতেই তুমি অ্যাটেন্ড করো। হোয়াই সো ম্যাচ ডিসক্রিমিনেশন? খারাপ লাগে না কখনো? ঘৃণার দোহাই দিচ্ছ? নওশাদ সাহেব নিরুত্তর হয়ে থাকা হাত
পেন ঠুকে যায় কাগজের পৃষ্ঠায়। তার নীরবতা দেখে অন্তিম ম্লান হেসে ফের বলে, আমি জানি এগুলোর উত্তর নেই তোমার কাছে, কারণ তুমি কখনো তোমার এই মেয়েকে ভালোবাসোনি। আমি সত্যি জানি না আমার প্রতি তোমার কেন এত রাগ। আমি কি করেছি বলবে? কেন তুমি আমার বাবা হতে পারলে না? যেখানে একজন অচেনা মানুষ কিছুদিনের পরিচয়ে সবার সামনে আমাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে পারে, মা বলে ডেকে মাথায় হাত রাখতে পারে, অথচ তুমি পারো না। একটা সত্যি কথা কি, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে অঢেল, সম্পদ দিয়েছে, বাট মন দেয়নি। নওশাদ সাহেব চোখ তুলে তাকান মেয়ের দিকে। মেয়ের চোখের জল তার ভিতরটাকে খানিকটা ভীতু করে তোলে। এই অনুভূতি তার বারে বারে হয়, কিন্তু কি কারণে যেন পারেন না নিজেকে এই খোলস হতে বের হতে। আমি তো ছেড়ে চলে যাচ্ছি তোমাদের থেকে, এত বছর তো অনেক সমস্যায় রেখেছিলাম, হাফ ছেড়ে তো বেঁচে যাচ্ছ। এই খুশিতে তো আমাকে বিদায় দিতে যেতে পারো বাবা, ওনাদের হাতে তুলে দিয়ে না হয় বললে। আজ থেকে তুমি দায়িত্বমুক্ত, ট্রাস্ট মি। আমি আর কখনো বসুন্ধরাতে যাব না, তোমার থেকে একটা পয়সা আমি নিব না। দায়িত্ব শেষ মানে একেবারেই শেষ, কথা দিচ্ছি। তাও প্লিজ রাজি হও বাবা। স্কুল কলেজ ভার্সিটি না হয় আমি একা পার হয়ে এসেছি, কিন্তু জীবনের এই কঠিন মুহূর্তে আমি তোমার হাত ধরে পার হতে চাই। শেষবারের মতো, আমার আর কোনো অভিযোগ থাকবে না আপনার প্রতি। নওশাদ সাহেবের চোখ অজান্তেই ঘোলাটে হয়ে আসে। মেয়ের কথার বান তার বুকটাকে ক্ষত করে তোলে। নিমিষেই সামনে তাকিয়ে থাকা ভেজা চোখ জোড়া হতে নিজেকে লুকাতে স্বাভাবিক হওয়ার প্রাণপণ চেষ্টা করেন তিনি। নরম গলায় বলেন, তোমার হঠাৎ এমন ইচ্ছের কারণ জানতে পারি? মনে হচ্ছে এরপর কখনই হয়তো তোমার সান্নিধ্যে আসা হবে না আমার। সারা জীবনের বিচ্ছেদ হতে চলেছে আমাদের। বাহ, সম্পর্ক শেষ করে দিতে চাও? অন্তি হাতের আঙ্গুলে চোখ মুছে বলে, লিভ এ হ্যাপি লাইফ উইথ ইয়োর ফ্যামিলি। নওশাদ সাহেব নীরব হয়ে যান। জবাব দেওয়ার ভাষা তার কাছে নেই, কিন্তু অদ্ভুতভাবে মেয়েকে বিদায় দেওয়ার কথাটা শুনে ভীষণ খারাপ লাগছে তার। বুকের বাপাসটায় চিনচিনে ব্যথা হচ্ছে। কোনোদিন হয়তো আশা করেননি অন্তির মতো শক্ত একটা মেয়ের থেকে এমন কথা শুনবেন তিনি। যে মেয়ের সাথে তার বিরোধিতা প্রতি পদে পদে, সেই মেয়েকে হারিয়ে ফেলার কষ্টটাকে কেন যেন অস্থির করে তুলেছে তাকে। বলতে ইচ্ছে করছে, এই লড়াই না থামুক, তুমি হারিয়ে যাও না একেবারে। আমি হয়তো তোমার প্রতিদ্বন্দ্বী এই রূপটাকে মিস করব। কেন এভাবে বিদায় চাইছ? কিছুক্ষণ উভয় পাশ হতে বয়ে যায় নীরবতা। অতঃপর নওশাদ সাহেব কণ্ঠ পরিষ্কার করে বলেন, আমি তোমাকে ওনাদের হাতে তুলে দিব, এতে তোমার অস্বস্তি হবে না? না, শেষ একটা স্মৃতি রাখতে চাই। নওশাদ সাহেব এই প্রথম মেয়ের একটা কথাতে মনে মনে খুশি হন, তবে তার মুখরেখা দেখে বোঝা যায় না সে খুশি হয়েছেন। হয়তো এমনটাই চেয়েছিলেন তিনি অন্তরালে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মন থেকে চাও আমি যাই, কিন্তু শুরুতে বললে ফর্মালিটি রক্ষা করতে শুধুমাত্র। হাজার হোক বাবা, তো তোমার আমার প্রতি টান নাই থাকতে পারে, বাট আমি কোথাও না কোথাও গিয়ে একটা টান অনুভব করি। আর সেটা যদি হয় শেষবারের মতো, কেন এই কথা বলে আমাকে হার্ট করছো বারে বারে? তুমি নিজেই তো বলতে তোমার বাসা ওটা, তাহলে অধিকার তোমার সব কিছু, তাহলে প্রয়োজন না থাকলে আমি গিয়ে করব। মাই হাজব্যান্ড ইজ ফাইন্যান্সিয়ালি স্টেবল, আই ডোন্ট নিড দিস থিংস এনিমোর। আমার তো সেখানে প্রয়োজন নেই। নওশাদ সাহেব কিছু বলতে গিয়ে চুপ হয়ে যান। ঠোঁটের আগা এসে কথা থেমে যায় তার। নিজের অবাক্ত কথা গিলে ফেলে বলেন, আচ্ছা আমি চেষ্টা করবো যাওয়ার জন্য। অন্তি চোখ তুলে তাকায় বাবার দিকে। ঠোঁটের কোণে ফোটে তার ঈষৎ হাসি। শীতল কণ্ঠে বলে, আমি অপেক্ষায় থাকবো তোমার। আসছি। লাঞ্চ করেছো? অন্তি বসা ছেড়ে উঠে দাঁড়ানো মাত্র শকড হয়ে যায় বাবার কথায়। ভুল শুনল কি কিছু? বাবা তাকে জিজ্ঞেস করেছে লাঞ্চের কথা। এমনটা হতে পারে? এতকাল কোনোদিনও যেটা তার মুখে শোনা যায়নি আজ শুনছে। ইস, এই স্নেহটুকু আজই করতে হলো, তাও শেষ সময় এসে। তবে কি এটাই সত্যি, মানুষ হারালে মানুষের কদর বোঝা যায়? বাবা কি সত্যি বুঝতে পারছে? অজস্র প্রশ্নের সম্ভার এড়িয়ে অন্তি নিজের ইমোশনটাকে নিয়ন্ত্রণে আনে। সে খুব ভালো করেই জানে বাবার এসব কিছু ক্ষণিকের। মিসেস মিথিলা এলে সব পরিবর্তন হয়ে যাবে। তখন আর অন্তিকে তো চিনবে না। থাক, এত ভালো দরকার নেই।
এখন প্রয়োজন ছিল তখন তো পাইনি, এখন পেয়ে কি লাভ? বাসায় গিয়ে করব, এখানে চাইলে করতে পারো। থ্যাঙ্কস বাট সরি, তোমার অ্যাকাউন্টে 1,00,000 টাকা ট্রান্সফার করে দিচ্ছি, যা ইচ্ছে করে শপিং করে নিতে পারো। অন্তি পিছু ঘুরে তাকে নীরব হেসে বলে, প্রয়োজন নেই, সব শপিং হয়ে গেছে। গিফট হিসেবে নাও তাহলে, তুমি কালকে এসো, সেটাই আমার জন্য অনেক। আর যদি সম্ভব হয় তাহলে এই টাকাটা কোনো অরফানেজ ট্রাস্টে দান করে দিও, বেস্ট গিফট হবে। অন্তি কেবিন হতে বেরিয়ে যেতেই নওশাদ সাহেব দুহাত ভাঁজ করে কপাল ঠেকান, চোখ বন্ধ করে কিছুক্ষণ মৌনতা শেষে উষ্ণ এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। বিড়বিড় করে ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করেন, না থাকলেও তোমার প্রিয়জন, তবুও তুমি আসবে। তর্ক হোক, কথা কাটাকাটি হোক, ভাঙচুর হোক, তবুও আমার সাথে একটাবার হলেও দেখা করবে। এভাবে বিদায় নেওয়া মোটেও ঠিক না, মোটেই না। তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার ভাগের সমস্ত সম্পত্তির দেখভাল তোমাকেই করতে হবে। এভাবে বিদায় নিয়ে কি বোঝাতে চাইছো তুমি, কিসের ইঙ্গিত দিচ্ছ? আসসালামু আলাইকুম। গল্পটা কেমন লাগতেছে কমেন্টে জানান। ভালো থাকবেন।